হ্যালো ভিউয়ার্স, আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে আমাদের নতুন চ্যানেলে আপনাদের প্রিয় গল্প মাফিয়া কিং আপলোড করা হয়েছে। গল্পটির নাম এক্স গার্লফ্রেন্ড যখন মাফিয়া কিং। গল্পটির লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন এবং এই ভিডিওর পিন কমেন্টে দেওয়া আছে। ভিডিওটি অসাধারণ পাওয়ারফুল, একদম আপনাদের মনের মতো। মাফিয়া সিরিজের গল্পটি দেখার জন্য এখনই আমাদের এই ভিডিও ডেসক্রিপশন চেক করে ভিডিওটি দেখে আসতে পারেন। ধন্যবাদ। হ্যালো ভিউয়ার্স, আমাদের আরও একটি সকল প্রকারের গল্পে আপনাদের স্বাগতম। গল্পটি অসাধারণ রোমান্টিক এবং পাওয়ারফুল হতে চলেছে, যা আপনাদের কল্পনার বাইরে। তাহলে চলুন গল্পটি সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। ধন্যবাদ। আজকে কলেজের প্রথম দিন। কলেজের গেট দিয়ে ভিতরে ঢুকতেছিলাম। আমার দিকে তাকিয়ে সবাই হাসতেছে এবং সবাই বলাবলি করতেছে। দেখ ওইদিকে তাকা, মনে হয় সুন্দরবন থেকে এরা জন্তু পালিয়ে এসেছে। এবং সবাই হাসাহাসি করতেছে। আর ওদের কি দোষ? হাসাহাসি তো করবেই, কারণ আমি একটা সাদা শার্ট আর একটা কালো প্যান্ট পরে এসেছি, তাও আবার মহিলাযুক্ত। তাই আর ওদের কথাই কোনো কারণ না দিয়ে ক্লাসের দিকে যাচ্ছি। ক্লাস কোনোভাবেই খুঁজে পাচ্ছি না। অনেক বড় কলেজ তো, তাই একটু খুঁজে পেতে কষ্ট হচ্ছে। অবশেষে কলেজের পিয়নকে বলে ক্লাসটা খুঁজে বের করলাম। ক্লাসরুমে ঢুকতেই সবাই হাসাহাসি শুরু করলো। সেই দিকে খেয়াল না করে পিছনের বেঞ্চে গিয়ে বসলাম। তা দেখে কেউ আমার সাথে বসতে চাইলো না। আমিও তেমন কিছু মনে করলাম না। আজকে কলেজের প্রথম দিন, পরিচিত ক্লাস হলো, তাই তেমন কিছু বলার হলো না। কিন্তু একটা জিনিস খারাপ লাগলো, স্যারেরাও আমাকে নিয়ে মজা করলো। তখন খুব খারাপ লাগছিল। আমি ভাবলাম কাপড়ে কী সব, আসলে গ্রাম থেকে শহরে এসেছি তো শহরের কিছুই বুঝি না, কীভাবে চলতে হয়, তাই এরকম হচ্ছে। আর জানলেও কী বা করার, এর থেকে নতুন কাপড় তো আমার নেই। তারপর সব ক্লাস শেষ করে বাসায় যাচ্ছিলাম, সেখানেও একই অবস্থা। মোড়ে দাঁড়িয়ে থাকা পোলাপানও আমাকে নিয়ে ঠাট্টা করছে। তাই আমি ওদের দিকে না তাকিয়ে সোজা বাসার দিকে হাঁটা শুরু করলাম। আমাদের বাসাও একটা বস্তির মধ্যে, তবে বাসাটা নিজের না, ভাড়া নিয়ে থাকি। কয়েকদিন আগেই গ্রাম থেকে এসেছি। আসলে আমার মা নেই তো, এখানে বাবা এতদিন একাই ছিলেন। গ্রামে আমাদের একটা বাড়ি ছিল, সেটাও আমাদের গ্রামের চেয়ারম্যান জোর করে দখল করে নিয়েছে। সেখানে আমি আমার ছোটো বোন থাকতাম, আর বাবা শহরে থাকতেন। গ্রামের ঘর নেওয়ার মতো বাবা আমাদের শহরে নিয়ে এসেছে। চলুন আমার পরিচয় দেওয়া যাক। বাসায় যেতে যেতে আমার ছোটো বোন এবার ক্লাস 5-এ উঠলো। ওর নাম ফারিয়া। বাবার খুব ইচ্ছা ওকে ডাক্তার বানাবে, কিন্তু গরিবের ইচ্ছা কতটুকু পূরণ হবে জানি না। আর আমার নাম ফারাবি রায়হান। আমার বাবা গ্যারেজে কাজ করে, কিন্তু আমাদের কখনো কষ্ট পেতে দেয়নি। আর আমারও বাবার সাথে কখনো বায়না করিনি, বাবা যা দিয়েছে তাই নিয়েছি। তো পরিচয় দেওয়া শেষ, বাসায় এসে পড়েছি। বাসায় আসতেই ছোটো বোন বলে উঠলো, ভাইয়া তুই এসব কি পরে কলেজে গিয়েছিস? তোকে তো একদমই ভালো লাগছে না। আর এই শার্ট কতদিন পরবি? আমি বললাম, বোন এত কথা বলিস না, বাবা আজকে কী রান্না করে গেছে বলতো। বোন বলল, টেবিলের উপর ভাত রাখা আছে, হাত মুখ ধুয়ে খেয়ে নি। তো তুই আজকে তো স্কুলে ভর্তি হতে গিয়েছিলি তাই না? ভর্তি হয়ে এসেছি। ও তাহলে তো ভালোই, তুই খেয়েছিস? না ভাইয়া, একসাথে খাবো, তাই তোর জন্য বসেছিলাম। তুই এখনও খাসনি কেন? তুই ছোট মানুষ, শরীর খারাপ করবে তো। বারে ভাইয়া, এতদিন তো সবসময় একসাথে খেয়েছি। খেয়েছি, কিন্তু এখন তো আমার ফিরতে দেরি হয়, তুই আগে খেয়ে নিবি। আচ্ছা না, আমি খাবো না, আমি তোর সাথেই খাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন চল খেতে যাই। খেয়ে দিয়ে গোসল করে ঘুম আসলাম। বোনেটাকে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে দেখি বাইরে অন্ধকার হয়ে গেছে। বিছানা থেকে উঠে হাত মুখ ধুয়ে পড়তে বসলাম। পড়া শেষ করতেই বাবা বাসায় চলে আসলো। আর বাবাকে দেখেই বোন বাবাকে আস্তে আস্তে কী যেন বললো। তারপর বাবা এসে আমাকে বলল, পারবি বাবা, কালকে তোর কলেজে যাওয়ার দরকার নেই, কালকে তোকে এক জায়গায় নিয়ে যাব। আমি বললাম, কই নিয়ে যাবো বাবা? বাবা বলল, নিয়ে গেলেই বুঝতে পারবি। আমি বললাম, আচ্ছা ঠিক আছে বাবা। তারপর বাবা আমি বোন খেয়ে শুয়ে পড়লাম। সকালে বোন স্কুলে চলে গেল, আর আমি বাবার সাথে গেলাম। বাবা আমাকে নিয়ে একটা বড় শপিং মলের দিকে গেল। আমি তো অবাক হয়ে গেলাম, কারণ আমি কোনোদিন এত বড় শপিং মল দেখিনি। কারণ আমরা যখন গ্রামে থাকতাম তখন ছোটোখাটো দোকান থেকে কাপড় কিনতাম। শপিং মল দেখে বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা এখানে কি করবে? কালকে যখন বাড়ি গেলাম তখন তোর বোন বলল তুই নাকি ময়লা ছেঁড়া কাপড় পরে কলেজে গিয়েছিলি। আসলে বাবা হয়েছে কি, আমার ওগুলোই নতুন কাপড় ছিল। 2 বছর আগে স্কুল ড্রেস বানাইছিলাম, আর আমরা তো কোনো নতুন কাপড় ছিল না,
সত্যিই ওগুলো পড়ে গেছি, কিন্তু বাবা বিশ্বাস করো আমার কোনো সমস্যা হয়নি। বাবা তোর অনেক কষ্ট হয় তাই না রে? আমি অনেক চেষ্টা করি বেশি টাকা আয় করার জন্য, কিন্তু বাবা আমি তো পারি না। বাবা আমি কি কখনো তোমাকে বলেছি আমার নতুন কাপড় দরকার? তুমি আমাদের জন্য যা করো এটাই অনেক বেশি। বিশ্বাস করো বাবা, আমি এটা নিয়ে খুশি আছি, আমার আর কিছু চাই না। বাবার পর চোখ মুছে দিয়ে কথাটি বললাম। আমি সত্যি তোকে নিয়ে অনেক গর্ব করি। তোর মতো ছেলে আর কয়জনের হয় বল? আমাকে জড়িয়ে ধরি কথাগুলো বলল। তুই একদিন অনেক বড় হবি বাবা। দোয়া করো বাবা। চল এখন তোকে একটা শার্ট আর একটা প্যান্ট কিনে দেই, চল বাবা। বাবা আমার লাগবে না, তোমার কাছে তো এত টাকা নেই আমি জানি, অন্য সময় কিনে দিও। ধুর পাগল, কে বলেছে আমার কাছে টাকা নেই? আমার কাছে অনেক টাকা আছে, চল। তারপর শপিং মলে ঢুকলাম। আমাদের অবস্থা দেখে কেউ কোনো দোকানে ডাকলো না, তাই আমরা নিজ ইচ্ছে একটা ছোট্ট দোকানে গেলাম। দোকানে গিয়ে বাবা একটা শার্ট আর একটা প্যান্ট বাহির করতে বললো দোকানদারকে। সে একটা প্যান্ট আর একটা শার্ট বের করলো, কিন্তু দুইটার দামই অনেক। তা দেখে বাবা আমাকে বলল, বাবা তুই দেখ আমি একটু আসতেছি। বাবা একটু দূরে গিয়ে পকেট থেকে টাকা বের করে হিসাব করলো, কিন্তু আমার মনে হলো বাবার কাছে এত টাকা নেই। তাই বাবা মুখে একটু গোমড়া করে আমার কাছে আসলো আর আমাকে একটু হাসি মুখেই বলার চেষ্টা করলো। বাবা তোর কোনটা পছন্দ হয়েছে? আমি বাবার এই অবস্থা দেখে বললাম, বাবা এখানে কোনোটাই পছন্দ হয়নি, কিন্তু বাবা আসার সময় একটা দোকান দেখেছি, সেখানে একটা শার্ট আমার পছন্দ হয়েছে, চলো ওইখানে যাই। আস্তে আস্তে সময় একটা বাইরে খোলা দোকান দেখেছি, রাস্তার পাশে ভ্যান গাড়ি নিয়ে প্যান্ট শার্ট বিক্রি করতেছে, তাই ওইখানে যেতে চাইলাম। বাবা আর না করলো না, বাবা আমাকে সেই দোকানে নিয়ে গেল। আর ওইখানে গিয়ে বাবা আমাকে বলল, তুই কি আমার ছেলে? তুই সৃষ্টিকর্তা দিয়ে পড়ো আশীর্বাদ আবার। তারপর বাবা আর আমি শার্ট এবং প্যান্ট কিনে বাসে আসলাম। একটু পর বোনও আসলো। সবাই সেই দিন অনেক মজা করলাম। আর তারপরের দিন নতুন শার্ট আর প্যান্ট পরেই কলেজে গেলাম। আজ কিছুটা স্মার্ট লাগতেছে। কেউ আজ কোনো রিয়াক্ট করলো না। আমি আর কোনো দিকে না তাকে ক্লাসে গেলাম। ক্লাসে গিয়ে সবার শেষে বসলাম। একটু পর স্যার ক্লাসে আসলেন, এসেই সবাইকে প্রশ্ন করা শুরু করে দিলেন। স্যার আসলে বুঝতে চাইতেছেন কে কেমন ছাত্রছাত্রী। আমাকেও বেশ কয়েকটা প্রশ্ন করলেন, আমিও ঠিকঠাকভাবে উত্তর দিলাম। আসলে কেউ হয়তো বা আমাকে আমার দ্বারা এত সুন্দর করে প্রশ্ন উত্তর দিতে পারার আশাই করেনি, কিন্তু আমি খুব সুন্দরভাবে প্রশ্নগুলোর উত্তর দিয়েছি। তারপর প্রথম স্যার এর ক্লাস শেষ হলো, সবাই বাইরে গেল, কিন্তু আমি বাইরে গেলাম না। আসলে কাউকে চিনি না তো তাই যাইনি, নিজ দিকে তাকিয়ে বসে আছি। হঠাৎ একটা মেয়ে এসে আমাকে বলল, এই যে মিস্টার, আমরা কি বন্ধু হতে পারি? হতেই পারি, কিন্তু আপনার স্ট্যাটাসের সাথে আমার স্ট্যাটাস যাবে না। মেয়েটি বলল, না গেল, তাও আমি বন্ধু হতে চাই। আচ্ছা তাহলে ঠিক আছে। তারপর আমরা পরিচয় হলাম। মেয়েটির নাম ইশরাত জাহান, সবাই তাকে ইশরাত বলেই চেনে। আর সে এই এলাকার অচির মেয়ে, তাই সবাই ওকে দেখে ভয় পায়। এরপর টিফিন টাইম শেষ হলো, সবাই যার যার সিটে বসে পড়লো, আমিও বসে পড়লাম। তারপর এগে এগে সব ক্লাস করে ক্লাস থেকে বের হচ্ছি, তখনই মনে হলো ইশরাত পেছন থেকে ডাক দিল। আমি পেছনের দিকে ঘুরলাম, তারপর ও আমার কাছে আসলো, এসেই বলল, চলো আমরা একটু ক্যাম্পাসে ভিতরে কিছুক্ষণ বসি। ক্যাম্পাসের ভেতর কিছুক্ষণ বসে বাইরের দিকে যেতে লাগলাম। আজ আর কেউ আগের মতো ব্যবহার করতেছে না। আস্তে আস্তে হেঁটে বাসায় চলে আসলাম। এসে আগের মতোই হাত মুখ ধুয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। তারপর ঘুম থেকে উঠে পড়তে বসলাম। পড়াশোনা শেষ করে খেয়ে দিয়ে রাতে ঘুম আসলাম। আর পরের দিন যথারীতি কলেজে গেলাম। কলেজে যেতেই একটা ছেলে দূর থেকে ডাক দিল। আমি ওদের দিকেই গেলাম। ভাইয়া আমাকে ডাকতেছেন? বড় ভাইদের দেখো সালাম দিস না, এটা কোন ধরনের বেয়াদবি? আসলে ভাইয়া আমি আপনাদের দেখিনি। ও তাই নাকি? তো এসব বাদ দে, তুই নাকি ইশরাতের সাথে কথা বলছস, তোর তো সাহস কম না? আসলে ভাই আমি কথা বলতে চাইনি, ও আমার সাথে ফ্রেন্ডশিপ করেছে। ও ঠিক আছে, আজকে ছেড়ে দিলাম, কিন্তু ইশরাতের থেকে একটু দূরে দূরে থাকবি। আচ্ছা ভাইয়া, আসসালামু আলাইকুম। এখান থেকে সোজা ক্লাসে আসলাম। ক্লাসে এসে বসে আছি, অমনি ইশরাত এসে বলল, তোমাকে না কালকে বলেছিলাম আমার জন্য গেটের ওই জায়গায় দাঁড়িয়ে থাকবে, কিন্তু তুমি দাঁড়িয়ে থাকলে না কেন? আসলে তাড়াতাড়ি ক্লাসে এসে পড়েছি তো মনে ছিল না। আচ্ছা ঠিক আছে, কালকে থেকে যেন মনে থাকে। জি আচ্ছা। এভাবে ইশরাতের সাথে আমার ভালো সম্পর্ক গড়ে উঠল, তবে প্রেম ভালোবাসা না, শুধু বন্ধুত্ব। এভাবে প্রায় 1 বছর চলে গেল এবং আমরা ইন্টার প্রথম বর্ষের পরীক্ষা দিয়েছি। আমি অনেক ভালো পরীক্ষা দিয়েছি বলে ক্লাস থেকে স্যারেরা আমাকে পুরো বছরের বেতন মওকুফ করেছে। যেহেতু ইন্টার প্রথম বর্ষ শেষ করেছি, তাই কিছু একটা করার চিন্তা মাথায় আসলো।
কিন্তু কি করব কিছুই বুঝতেছি না। হঠাৎ একদিন ঈশাত এসে আমাকে বলল, ফারাবি, আমার একটা ছোট বোন আছে, তুমি কি তাকে টিউশনি করতে পারবে? কেন পারবো না। ঠিক আছে, তাহলে চলো আমাদের বাসায় যাই। আচ্ছা চলো। তারপর ঈশাত আমাকে ওর বাসায় নিয়ে গেল। বাসায় গিয়ে সবার সাথে কথা বললাম। ঈশাতের বাবা বললেন তার মেয়েকে নাকি ভালোভাবে পড়াতে পারলে মাস শেষে বড় অঙ্কে বেতন দিবেন। তাই আর না করিনি। ঈশাতের বোন ক্লাস 9-এ পড়ে। আমিও হ্যাঁ করে দিয়ে বাসায় চলে আসলাম। তারপর বাবাকে গিয়ে বললাম, বাবা কোনো আপত্তি করলো না। এভাবে দিনটা কেটে গেল। পরে কলেজ শেষে করে ঈশাতের সাথে ওদের বাসায় গেলাম। বাসায় গিয়ে ঈশাতের বোনের রুমে ঢুকে দেখি সে আগে থেকেই টেবিলে বসে আছে। আমি রুমের ভিতরে ঢুকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম। স্যার মানুষ কখনো সালাম দেয়, তাও আবার আমাকে, মানে তার সাথে রেখে? আমি চেয়ারে গিয়ে বসে লিজাকে বললাম, ছোটো বড় সবাইকে সালাম দিতে হয় বুঝলে। লিজা বলল, বুঝেছি স্যার। এখন বই বাহির করো। স্যার আজকে না পড়ালে হয় না? না, আজকে থেকেই শুরু। তারপর লিজাকে পড়ানো শুরু করলাম। একটু পর কে যেন আমাদের রুমে ঢুকলো। তাকে দেখি ইস্টাদ আমার জন্য খাবার নিয়ে এসেছে, আর খাবারটা রেখে সে লিজার খাটে গিয়ে বসলো। আমি এবার লিজাকে পড়াতে শুরু করলাম। পড়ার মাঝে হঠাৎ করে ইস্টাদের দিকে তাকিয়ে দেখি সে আমার দিকে এক পলকে তাকিয়ে আছে। আমি সেটা দেখার ভান করে লিজাকে পড়াতে শুরু করলাম। একটু পর আবার তাকিয়ে দেখি সে এখনও তাকিয়ে আছে। তা দেখে আমি একটু গলা দিয়ে শব্দ করলাম। এতে ওর ঘোর কাটলো, আর আমি ওর দিকে তাকিয়ে আছি দেখে এসে তাড়াতাড়ি ওই রুম থেকে চলে গেল। আমি এবার পড়ানো শুরু করলাম। তারপর পড়ানো শেষ করে বের হতে যাব, তখনই ইশাত এসে বলল আমাকে নিচে দাঁড়াতে। আমিও নিচে গিয়ে দাঁড়ালাম। তারপর কিছুক্ষণ পর ইশাত আসলো। যখন সে আমার সামনে আসলো আমি তো ওই দিকে থেকে চোখই ফেরাতে পারছিলাম না, কারণ এর সাথে একটা নীল শাড়ি পরে এসেছে, সাথে কপালে একটা নীল টিপ, চোখে কাজল আর সামান্য মেকআপ করে এসেছে মনে হয়। ওকে দেখে মনে হচ্ছে আকাশ থেকে কোনো পরী আমার সামনে যে দাঁড়িয়ে আছে। ওর শরীরের প্রতিটা ছোঁয়ায় মনে হয় পুরো প্রকৃতি শিহরিত হয়ে উঠবে। ওর চোখের দিকে তাকালে মনে হবে ওই চোখেই হারিয়ে যেতে ইচ্ছা করবে। সৃষ্টিকর্তা ওকে মনে হয় নিজের মতো করে সৃষ্টি করেছে। ওর ঠোঁটের দিকে তাকালে মনে হয় গোলাপের পাপড়ির মতো। আহা, যদি একটু ছেড়ে দেখতে পারতাম জীবনটাই ধন্য হয়ে যেত। এত সুন্দরী হয় কিভাবে একটা মেয়ে? এর আগেও তো অনেকবার বহুবার দেখেছি, কিন্তু আজকে একটু আলাদাই মনে হচ্ছে। চোখ ফেরাতেই পারতেছি না। আমি ওর দিকে এক পলকে তাকিয়ে আছি। হঠাৎ একটা গাড়ির হর্নে আমার ঘোর কাটলো। তারপর ঈশাতের দিকে তাকিয়ে দেখি সে লজ্জায় নিচের দিকে চেয়ে আছে। লজ্জায় পুরো লাল হয়ে গেছে ওর মুখটা। আমি তারপর একটু কেশে বললাম, কোথাও যাবে তুমি? যেতেই তো চেয়েছিলাম, কিন্তু তুমি তো কখন থেকে কি যেন দেখছো। একটু লজ্জা পেয়ে কথাটি বলল ইশরাত। কই না তো, কিছু দেখতেছিলাম না তো। তো এতক্ষণ থেকে এখানে দাঁড়িয়ে কি করতেছিলা? না কিছু না, কিন্তু আজকে তোমাকে অনেক সুন্দর লাগতেছে। ওহ, তাই বুঝি? আর আগে আমাকে সুন্দর লাগেনি? তুমি এমনিতেই অনেক সুন্দর, কিন্তু আজকে একটু বেশি সুন্দর লাগতেছে। হয়েছে হয়েছে, এখন একটা রিক্সা ডাকো। আচ্ছা ঠিক আছে। তারপর একটা রিক্সা ডাকলাম। তারপর দুজনে রিক্সায় উঠলাম। রিক্সায় উঠে ইশরাত রিক্সাওয়ালাকে নদীর পাড়ে নিয়ে যেতে বললো। নদীর পাড়ে গিয়ে ইশরাত যা করলো তা দেখে আমি সত্যি অবাক হয়ে গেলাম। নদীর পাড়ে নিয়ে গিয়ে ইশরাত আমাকে কিছুক্ষণ বসতে বললো। আমিও বসে থাকলাম। বেশ কিছুক্ষণ যাওয়ার পর দেখলাম ইশরাত আসতেছে। আমার কাছে এসে ইশরাত প্রশ্ন করলো, আচ্ছা ফারাবি, আমাকে তোমার কেমন লাগে? কেমন লাগবে আর, অনেক ভালো লাগে। আমাকে দেখলে কি কেউ প্রেমে পড়তে পারে? এটা কেমন প্রশ্ন? যা বলছি সরাসরি উত্তর দাও। কেন পারবে না? তোমার চেহারা মাশাল্লাহ অনেক সুন্দর। তুমি যে কেউ তোমাকে একবার দেখলেই প্রেমে পড়ে যাবে। আচ্ছা, তোমার কেমন মেয়ে পছন্দ? হঠাৎ এইসব কেন জিজ্ঞেস করতেছো? যা বলতেছি উত্তর দাও। এই ধরো ঠিক তোমার মতো। তোমাকে যদি কেউ প্রপোজ করতে চায় তাহলে কিভাবে করবে সে? আমাকে কে আবার প্রপোজ করবে? আমরা গরিব মানুষ, আমাদের এসব হবে না। আমাদের কুকুরের পেটে কোনোদিন ঘি হজম হয় না। তোকে এইসব কে বলতে বলছে? যা বলছি তার উত্তর দে। আমাকে যদি কেউ প্রপোজ করে তাহলে তাকে একটা নীল শাড়ি পরে, হাতে কাচের লাল চুড়ি পরে, কপালে ছোট্ট একটা নীল টিপ পরে এবং আমার সামনে এসে গোলাপ নিয়ে হাঁটু গেড়ে বলতে হবে, ফারাবি আমি তোমাকে ভালোবাসি।
চোখ বন্ধ করে বলে দিলাম। চোখ খুলতেই তো আমি অবাক। ইশরাত আমার সামনে হাঁটু কেড়ে কয়েকটা গোলাপ আমার সামনে ধরে বলে দিল। ফারাবি, আমি তোমাকে ভালোবাসি। আমি দেখি তো অবাক, কী করবো ভেবেই পাচ্ছি না। কি হলো? আমি তো তোমাকে ভালোবাসি, উত্তর দাও। ওকে উঠিয়ে বললাম, দেখো ইশরাত, এসব সম্ভব না। আমি তোমার প্রতি দুর্বল, কিন্তু আমি তোমাকে ভালোবাসতে পারবো না। এইসব তোমার পরিবার তো কোনোদিন আর মেনে নেবে না। তারা অনেক কষ্ট করে তোমাকে মানুষ করেছেন, তাদেরও তো দায়িত্ব আছে তোমাকে ভালো দেখে বিয়ে দেওয়ার। আমাকে মাফ করো তুমি, আমি তো গরিব মানুষ। আমার থেকে অনেক ভালো ছেলে তোমাকে বিয়ে করার জন্য দাঁড়িয়ে আছে। তুমি এসব কথা ভুলে যাও। হয়তো বা একটা তোমার কিছুদিনের মোহ, এই মোহ কেটে গেলেই তুমি আমাকে ভুলে যাবে। আসলে ভালো লাগলেই কাউকে কখনো ভালোবাসা যায় না। ভালোবাসা এক জিনিস, ভালো লাগা আর এক জিনিস। তো তুই এতক্ষণ অনেক কিছু বললি, আমাকে একটু বলতে দে। প্রথম কথা, আমি তোকে ভালোবাসি। আর ভালোবাসা কখনোই গরিব ধনী বা জাত বেজাত এইসব মানে না। আমার পরিবার হয়তো মেনে নিবে না, কিন্তু এটাও সত্য যে আমিও তোকে ছাড়া বাঁচবো না। আর এক্ষুনি তোকে বিয়ে করতে হবে সেটা কোনো কথা না। আগে তুই প্রতিষ্ঠিত হবি, তারপর আমরা বিয়ের চিন্তা করব। কিন্তু তোর আমাকে ভালোবাসতেই হবে। আমাকে মাফ করে দাও। এই বলে চলে আসতেছিলাম, অমনি ইশরাত আমাকে পেছন থেকে শার্ট টেনে ধরে আমাকে ঘুরিয়ে নিয়ে আমার ঠোঁটের সাথে ওর ঠোঁট মরিয়ে দিল। এ যেন এক অন্যরকম অনুভূতি, যেটা আমি আগে কখনো অনুভব করিনি। তারপর আমি ইশরাতকে ছাড়তে চেষ্টা করলাম, কিন্তু কোনো লাভ হলো না। আমাকে ওর সমস্ত শরীরের শক্তি দিয়ে জড়িয়ে ধরে রেখেছে, কোনোভাবেই ছাড়তে পারলাম না। শরীরের মধ্যে কেমন যেন রক্ত চলাচল দ্রুত গতিতে শুরু হলো, আর ওর শরীর অঞ্চল ছোঁয়ায় কোথায় যেন হারিয়ে যাচ্ছি। শরীরের সব শক্তি যেন ও আয়ত্ত করে নিয়েছে। এত নরম শরীরও কি মানুষের হয়? আমার আগে জানা ছিল না। ওকে জড়িয়ে ধরে সারা জীবন মনে হয় কাটিয়ে দেওয়া যাবে। আর ওর ঠোঁটের ছোঁয়ায় নিজেকে আর সংযত করতে পারিনি। বারবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছি, কিন্তু আমার শরীর যে মনে হয় এড়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই। তাই শরীর সব শক্তি এক করে ইশরাতকে জোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। তুমি কি পাগল হয়ে গেছো? পাবলিক প্লেসে কেউ এসব করে? কিছু জোর করে হয় না, বুঝলে? প্লিজ ফারাবি, আমি তো তোমাকে সত্যি অনেক ভালোবাসি, আমাকে গ্রহণ করো প্লিজ। আর থাকতে না পারে ওকে এবার জড়িয়ে ধরলাম। দেখো ইশরাত, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমি যে তোমাকে হারাতে চাই না। আমি জানি আমি তোমাকে ভালোবাসলেই আমি তোমাকে হারাবো, আর হারানোর ভয়টা যে আমার অনেক। যত বাধাই আসুক না কেন, আমি তোমাকে ছেড়ে যাব না। আমি তোমাকে ভালোবেসেই যাব। আমিও তোমাকে ভালোবেসে যাব। লাভ ইউ। আই লাভ ইউ টু। তারপর কিছুক্ষণ দুজনকে জড়িয়ে ধরে থাকলাম। তারপর কিছুক্ষণ দুইজন মিলে হাঁটাহাঁটি করলাম এবং সন্ধ্যায় বাসায় ফিরলাম। ফিরতে না ফিরতেই দমকা বাতাস শুরু হলো। মনে হয় এক্ষুনি বৃষ্টি শুরু হবে। একটু পর তাই হলো, বৃষ্টি শুরু হলো। মনে হয় আজকে ঘটনাটা আকাশ সহ্য করতে পারেনি, তাই হয়তো বা আজকে সে কান্না করেই দিল। হয়তো বা খুব কষ্ট পেয়েছে আজ। আকাশটা হয়তো বা মানতেই পারেনি, তাই কান্না করে দিল। এখন বৃষ্টিতে ভিজে খুব ইচ্ছা করছে। ছোটোবেলা থেকে আমি বৃষ্টিতে ভিজতে অনেক পছন্দ করি, তাই যেন ভাবা সেই কাজ। বৃষ্টিতে ভিজতে নেমে পড়লাম। হঠাৎ করেই ইশরাতের কথা মনে পড়ল। আমার কি ওইসব করা ঠিক হবে? আমি তো কোনো ভুল কাজ করতেছি না। আমি কি ইশরাতকে সারা জীবন ভালোবাসতে পারবো, নাকি ওর সাথে কোনো সম্পর্কই রাখবো না? ওদের সাথে তো আমাদের চায় না। ওরা কত বড় লোক আর আমরা কত বড়। হয়তোবা আমার ঠিক হচ্ছে না, কিন্তু আমি তো ইশরাতকে ভালোবেসে ফেলেছি। ছি, ওকে তো ভোলা অসম্ভব। ওর স্পর্শ আমাকে বারবার ওর কথা মনে করিয়ে দেয়। না, আমি ওকে ভুলতে পারবো না। হঠাৎ ভাবনার ফাটল ধরে কার যেন ডাকে। পিছন থেকে বোন ডাকতেছে, বলতেছে, ভাইয়া উঠে আয়, ঠান্ডা লেগে যাবে তো, উঠে আয়। আর এই কথা শুনে আমার মায়ের কথা মনে হলো। আমি যখন বৃষ্টিতে ভিজতাম তখন মাও আমাকে এইভাবে ডাক দিত। মা মরে যাওয়ার পর বোনটা যেন অদ্ভুতভাবেই বড় হয়ে গেছে। বড় না হলে সংসারের সব কাজ করে আমি ওকে যত দেখি তত নিজেকে নিয়ে গর্ব হয়।
আমিও এমন একটা বোনের ভাই ভাবতেই ভালো লাগে। তারপর বৃষ্টি থেকে উঠে শরীর মুছে কাপড় পরে খেয়ে দিয়ে পড়তে বসলাম। বাইরে এখনও বৃষ্টি হচ্ছে, মনে হয় আজ আকাশটা আমার উপর খুব রেগে আছে। তারপর পড়াশোনা শেষ করে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম ভাঙলো বোনের ডাকে। যেমনই উঠতে যাব আর উঠতেই পারলাম না। শরীরটা খুব গরম হয়ে আছে মনে হয়, প্রচণ্ড জ্বর এসেছে, তাই আর বিছানা থেকে উঠতে পারলাম না, শুয়েই রইলাম। কিছুক্ষণ পর বাবা আসলো আর বলল, বাবা ফারাবি, আজকে কলেজে যাবে না? তাড়াতাড়ি ওঠ, আমি কাজে গেলাম। আর তোর বোনকে বলেছি তোর খাবার দিয়ে তারপর স্কুলে যাবে। এই কথা বলে বাবা চলে গেল। আমি বিছানায় শুয়েই রইলাম। কিছুক্ষণ পর আবার বোন আসছিল হাতে খাবারের প্লেট নিয়ে। এসে আমার পাশে বসলো আর বলল, ভাইয়া আজকে কলেজে যাবে না? আমি বললাম, না তুই স্কুলে যা। তারপরও ও বলল। হয়েছে ভাইয়া? তারপর আমার কপালে হাত দিয়ে বলল, ও মা, তোর তো দেখি অনেক জ্বর, শরীর পুড়ে যাচ্ছে। আরে পাগলি, এটা তেমন কিছু না, তুই স্কুলে যা তো। হা, তোর এই অবস্থা দেখে আমি স্কুলে যাই, তাই না? তারপর ও তাড়াতাড়ি স্কুলে বালতিতে করে পানি নিয়ে আসলো। তারপর মাথায় পানি দিল, অনেকক্ষণ পানি দিল। তারপর আমাকে ধরে উঠিয়ে খাটের সাথে হেলান দিয়ে বসিয়ে দিল। তারপর খাবার নিয়ে এসে আমাকে খাওয়াই দিল। আমি শুধু ওর দিকে তাকিয়ে দেখতেছি। আমার মায়ের থেকে একটুও কম না, হয়তোবা মা মারা গেছে ওকে রেখে আমাকে খেয়াল রাখার জন্য। এটা ভেবে ওকে জড়িয়ে ধরে কান্না শুরু করলাম। তারপর ছোট্ট একটা ছেলে দৌড়ে এসে বলল, ফারাবি ভাইয়া, একটা আপু তোমাকে খুঁজতেছে। অনেক বড় গাড়ি নিয়ে আসছে তো, তাই ভিতরে আসতে পারতেছে না। আমাদের বস্তির রাস্তা অনেক ছোট, তাই গাড়ি ভিতরে ঢুকতেছে না। তোমাকে খুঁজতেছে, চলো। তুই গিয়ে নিয়ে আয়, আমি যেতে পারবো না। তুই তাড়াতাড়ি গিয়ে ওকে আমাদের ঘরে নিয়ে আয়। এরপর ছেলেটি দৌড়ে গিয়ে মেয়েটিকে নিয়ে আসলো। আমি তো মেয়েটিকে দেখে অবাক, কারণ এ তো ইশরাত। ও এখানে কি করে? ইশরাত আমাদের ঘরে আসতেই বলল, তুই তো মানুষ ভালো না ফারাবি। আমি তোর জন্য তোর বাড়িতে আসলাম, তাও তুই আমাকে এগিয়ে নিয়ে আসতে গেলি না। আপনার তো কম সাহস না, আমার ভাইকে আপনি তুই করে বলেন। বেশ করেছি তুই করে বলে, মারিনি, এটাই ওর ভাগ্য ভালো। কি বললেন আপনি? আরে বোন চুপ কর, ওনাকে বসতে দে। আর তুই যতটুকু ভাত বাকি আছে অতটুকু আমাকে খাইয়ে দে। আচ্ছা, ওনাকে আগে বসতে দেই, তারপর দিচ্ছি। আচ্ছা যা, তাড়াতাড়ি দে। বোন বসার জন্য চেয়ার আনতে গেল। ঈশাদ দৌড়ে এসে আমার গেঞ্জি ধরে ওর দিকে টেনে নেয়। তুমি আজকে কলেজে যাওনি কেন? জানো তোমাকে আমি কত জায়গায় খুঁজছি, কিন্তু পাইনি। তোমাকে না দেখতে পেলে আমি পাগল হয়ে যাই, তুমি জানো না? আগে গেঞ্জিটা ছাড়ো, তারপর কপালে হাত দিয়ে দেখো তো। তারপর ঈশাদ কপালে হাত দিয়ে দেখে আমার গায়ে প্রচণ্ড জ্বর। তা দেখে ঈশাদ বলল, এত জ্বর, ডাক্তার দেখাইছো? ওষুধ নিয়ে এসেছো? আরে এইটুকু জ্বর এমনি সেরে যাবে, আমাদের গরিব মানুষের শরীরে জ্বর কিছু করতে পারবে না। এইবার কিন্তু কি করবা? অমনি ঈশাদ আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো আর বলল, তুই ওষুধ খাসনি কেন? তোর কিছু হয়ে গেলে আমি কি নিয়ে বাঁচবো? আরে ছাড়ো ছাড়ো, বোন এসে পড়বে তো। আসুক তো, আমার কি? এই কথা বলে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। একটু গলা শব্দ করে আর কাশির মতো শব্দ করলো। অমনি ঈশাদ আমাকে ছেড়ে দিয়ে নিজ দিকে তাকিয়ে আছে। কি হলো, এখানে দাঁড়িয়ে আছোস কেন? বসতে দে। কখন ধরে তো চেয়ার নিয়ে দাঁড়িয়ে আছি, কেউ যদি বসতে না চায় কেমনে কি? এখানে নিয়ে সে ডাক চেয়ারটা। আচ্ছা, রাখতেছি। ঈশাদ বসো, আমাদের গরিব ঘর, কই বসতে দিব, আর এখানেই বসো। এইবার কিন্তু ঠিক হচ্ছে না। আগে কি বসে তো। তারপর ঈশাদ চেয়ারে গিয়ে বসলো। বোন আমাকে খাইয়ে দিতে ধরলো। অমনি ঈশাদ বলল, দাও, আমি খাইয়ে দেই। ভাইয়া, তোর মানুষ এসে গেছে এখন, আর আমার কোনো দরকার নেই, বুঝেছি। মুখে শয়তানি মুচকি হাসি দিয়ে কথাটি বলল, তুই কিন্তু বেশি বুঝতেছিস, এত বোঝা ভালো না। যা যা করতে বলছি তাই কর। আর তুই যা, ওনাকে কি কি খাওয়ানো যায় ওইটার ব্যবস্থা কর। এই না না, আমি কিছু খাবো না। ফারাবি, তোমার বোনের নাম কি? তামান্না। তামান্না, তুমি একটা কাজ করতে পারবা? জি ভাবি, বলুন কি করতে পারি। তারপর ঈশাদ বলে যে আমি এখনও তোমার ভাবি হইনি, অবশ্যই তোমার ভাইকে বোঝানোর চেষ্টা করো। তারপর একটা কাগজ লিখে দেয়, কাগজটা দিয়ে কিছু টাকা দেয় আর বলে ওষুধ নিয়ে আসতে। তখন আমি বলি, এই না না, কী করো তুমি, টাকা দিচ্ছ কেন? আমার কাছে তো টাকা আছেই। তো
তো কি হয়েছে, ওটা তোমার লাগবে। এক্ষুনি টাকা শেষ করবে কেন? এই ধরো তামান্না, টাকা তাড়াতাড়ি গিয়ে নিয়ে আসো, আর আমার কাছে আসো একটু। আচ্ছা। তামান্না ওর কাছে যেতেই তামান্নার গালে একটা চুমো দিল আর বলল, তুমি না খুব সুন্দর। তুমিও কিন্তু কম সুন্দরী না, ভাইয়াকে দিয়ে খুব মানাবে তোমাকে। হয়েছে, এখন যাবি তুই? যাচ্ছি যাচ্ছি, এখন তো আমাকে সহ্য হবেই না, সবই বুঝি। এই বলেই তামান্না চলে গেল। এসে তোমার পাশে বসে আমাকে খাইয়ে দিতে লাগলো। হঠাৎ কি যেন ভেবে এসে তোমার প্লেট থেকে এক লম্বা ভাত নিজে খেলো, কিন্তু খেয়ে ঝালে চিৎকার দিয়ে উঠলো। আমি তাড়াতাড়ি ওকে পানি দিলাম, কিন্তু তাতে ওর ঝাল কমেনি। তাই আর কোনো কথা না পেয়ে ওর ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিলাম। প্রায় 4-5 মিনিট পর ছেড়ে দিলাম। তারপর দেখি ঈর্ষাদ নিজ দিকে হয়ে তাকিয়ে আছে। কি ঝাল কমছে? ওই কুত্তা, তোরে কি আমি কিস করতে বলছি? আমার বুঝি লজ্জা করে না? লজ্জা থাকলে কালকে পাবলিক প্লেসে তুমি কিস করতে না। হয়েছে হয়েছে। আচ্ছা তোমরা এত ঝাল কেমনে খাও? তুমি কি প্লেট একেবারেও তাকাইছিলে? দেখো তো কি দিয়ে ভাত। ঈর্ষাদ প্লেটের দিকে তাকিয়ে দেখে 2টা সিদ্ধ করা আলু আর কিছু মরিচ গুঁড়ো করে হাত মাখানো। ঈর্ষাদ দেখে তো অবাক। তাহলে এখনও কি তুমি আমার বউ হওয়ার স্বপ্ন দেখবে? আমি যখন কাউকে নিয়ে একবার স্বপ্ন দেখি সেই স্বপ্ন পূরণ করেই ছাড়বো। আর হ্যাঁ, তাড়াতাড়ি সুস্থ হয়ে নাও। কয়েকদিন পর কলেজে ভিপি নির্বাচন করা হবে। আমি চাই তুমি নির্বাচনে অংশগ্রহণ করবে। কিন্তু কোনো কিন্তু না, আমি যা বলছি তাই। কিন্তু আমাকে কে নির্বাচিত করবে? আমাকে তো কেউ চেনে না। সেটা আমার বিষয়, ওইটা নিয়ে তোমার ভাবতে হবে না। তা ঠিক আছে। ঈর্ষাদ, তোমার শরীরের অবস্থা তো শেষ, একদম ঘেমে গেছো। এটা তো সামান্য বিষয়, আমি তোমার জন্য সবকিছু করতে পারি। তাই সেজন্য আমি তোমাকে অনেক ভালোবাসি। আমিও তোমাকে অনেক ভালোবাসি। হয়েছে, এখন ছেড়ে দাও, তামান্না চলে আসবে। ঈর্ষাদ তারপর ছেড়ে দিল, হাত ধুয়ে চেয়ারে বসলো। তার আগে তামান্না চলে আসলো। তামান্নার দিকে তাকিয়ে দেখি হাতে ওষুধ। ঈর্ষাদ, তুমি কি ডাক্তার? তাই তুমি ওষুধ লিখে দিছো? ওইসব ওষুধ খেয়ে আমি মরে যাব না তো আবার? তুই মরলে আমিও মরবো। আর আমি কিছু কিছু ঔষধের নাম জানি, মাঝে মধ্যে আব্বুকে এনে দিতে হয়, তাই। মজা করে কথাটি বললাম। ও আচ্ছা, ঠিক আছে। তো তামান্না, তুমি কি কি খাইছো? আমি কিচ্ছু খাইনি, আর এই ধরেন টাকা, ওষুধ নিয়ে কিছু টাকা রয়ে গেছে। টাকা কি আমি চাইছি? এই টাকা দিয়ে তুমি কিছু কিনে খেও। আর আজ তুমি আমার সাথে বাইরে বেড়াতে যাবে, তোমাকে নিয়ে ঘুরতে যেতাম। সত্যি তুমি আমাকে বেড়াতে নিয়ে যাবে? নিয়ে যাব। তুমি, আমি আর আমার একটা বোন আছে, আমরা 3 জনেই যাব। তুমি যাবে? কিন্তু ভাইয়ের এই অবস্থা রেখে কেমনে যাব? সেটাও কথা। আমি যে ওগুলা ওষুধ দিয়ে গেলাম, ওইগুলো খেলেই কমে যাবে, আর হয়তোবা বিকেলে একটু সুস্থ হয়ে উঠবে। আমি তোমাকে নিতে তাহলে বিকেলে আসব, ঠিক আছে? কিন্তু ভাইয়া কি আমাকে যেতে দেবে? তুমি শোনো ভাইয়ার কাছে। ও আর কি বলবে, আমি যা বলছি তাই হবে। ভাইয়া। আমার দিকে তাকিয়ে ডাক দিল। আমি আর কি বলবো, তুই যখন ভাবি তখনই আমি বোনের দিকে তাকিয়ে দেখি বোন মুখটা কালো করে ফেললো। আচ্ছা, ও রেডি হয়ে থাকবে। তামান্না, যাও, তোমার অতিথির জন্য চা নিয়ে এসো। তারপর তামান্না চা নিয়ে আসতে গেল। এরপর ইশরাত চা খেয়ে চলে গেল, আর যাওয়ার সময় বলল, ফারাবি, তোমার কাছে কি কোনো ফোন নেই? না, আমি ফোন ব্যবহার করি না। জানতাম, তাই এই নাও, তোমার জন্য একটা ফোন কিনে নিয়ে এসেছি। কিন্তু আমি যে নিতে পারবো না। কেন নিতে পারবে না? আসলে আমি কারো দয়ের পাত্র হতে চাই না। এটা দয়া কেন বলছো? বিয়ের পর না হয় শোধ করে দিও। এখন ভাবো এটা তোমাকে ঋণ দিচ্ছি, পরে আবার দিয়ে দিবা। ঠিক আছে, আমি লিখে রাখবো। আচ্ছা ঠিক আছে। তারপর ফোনটা দিয়ে চলে গেল। ফোনের বক্সের কভার খুলতে দেখি অনেক দামি একটা ফোন, হয়তো বা কোম্পানির ফোন। তারপর ফোনটা হাতে নেয় এবং খুব ভালো করে ফোনটাকে দেখি। এই ফোনটা কেনার অনেক ইচ্ছা ছিল, কিন্তু টাকার অভাবে কিনতে পারিনি। অবশেষে আশাটা পূরণ হলো। আসলে গরিব মানুষের আশা আল্লাহ কোনো না কোনোভাবেই পূরণ করেই দেয়। তারপর ফোনটা কিছুক্ষণ চালানোর পর রেখে দিলাম। শরীরটাও ভালো লাগতেছে না, তাই একটু ঘুমানোর চেষ্টা করলাম এবং কিছু একটা
ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। ঘুমের ঘরে খেয়াল করলাম কেউ যেন আমার দিকে তাকিয়ে আছে অপলক দৃষ্টিতে। মনে হয় স্বপ্ন দেখতেছি, তাই আর চোখ খুলে দেখিনি, যদি স্বপ্নটা ভেঙে যায় সেই ভয়ে। তারপর হঠাৎ কপালে কারো নরম চোটের স্পর্শ অনুভব করলাম। কে সে, তাকে দেখার জন্য চোখটা খুললাম। খুলে তো আমি অবাক, দেখি সে তো আমার কপালে কিস করতেছে। আমি ওকে সরিয়ে দিয়ে একটু নড়ে চড়ে বসলাম। আমি ওকে বললাম, কখন এসেছো? আর তামান্না কই? অনেকক্ষণ আগেই এসেছি, কিন্তু এসে দেখি তুমি ঘুমাচ্ছ, তাই তোমাকে আর জাগাইনি। তোমাকে ঘুমালে একটা নিষ্পাপ শিশুর মতো লাগে, অনেক কিউট লাগে, তাই অনেকক্ষণ ধরে তোমার দিকে তাকিয়েছিলাম আর মনে মনে বলতেছিলাম এই সময়টা যেন শেষ না হয়, সময়টা যেন এইভাবেই আটকে থাকে। কিন্তু সেটা তো সম্ভব না, সময় চলে সময়ের গতিতে। সব কিছু ঠিক আছে, কিন্তু ওইভাবে করলে কেন? তোমার কি লজ্জা নাই? যেখানে সেখানে আমাকে দেখলেই কি তোমার ওইসব করতে মন চায়? ওইসব কি? তো আমার ভালোবাসার মানুষকে আমি কিস করব না তো অন্য কেউ এসে করে দিয়ে যাবে? করলে সমস্যা কি? সবারই তো একটা হক আছে, তাই না? কি বললি তুই? আজকে তো তুই গেলি। বলেই মারা শুরু করলো। এই এই কি করো? আমি অসুস্থ একটা মানুষ, আমাকে কি এভাবে কেউ মারে? ছাড়ো বলছি। কেন ছাড়বো তোকে? আজকে তো আমি মেরেই ফেলবো। তোর অসুখের গোষ্ঠীর ষষ্ঠী পুজো করবো আজ। ও আছেন, আমাকে বাঁচান এই শাকচুনির কাছ থেকে। কি বললি তুই? আমি শাকচুন্নি? বলে আরো জোরে জোরে মারতে শুরু করলো। অন্য ঘর থেকে বোন এসে বলল, ভাইয়া দেখ তো আমাকে কেমন লাগছে। তখন ঈশ্বর তো আমাকে মারা বন্ধ করেছে। আমার বোনটা এমনি সুন্দর, কিন্তু আজকে যেন আকাশ থেকে ডানা কাটা পরে নেমে এসেছে। এই ড্রেস কই পেলি? না বলে নিচ হয়ে তাকিয়ে থাকলো। কিরে কই পেলি? আমি কিনে এনেছি, আজকে আমরা তো বেড়াতে যাব তাই। কিন্তু এসবের কোনো দরকার ছিল না, কারণ আমরা গরিব মানুষ, লোকে দেখলে অনেক কিছু বলবে। আর তুমি প্লিজ আমাদের বস্তিতে বেশি এসো না, অনেকে অনেক কিছু মনে করে। আমি সেগুলো কেয়ার করি নাকি? তুমি না করলেও আমাদের করতে হয়, কারণ আমরা এই সমাজেই বসবাস করি, তাই আমাদের সমাজকে মেনে চলতে হয়। যখন তুমি অসুস্থ হয়ে পড়েছিলে, এই সমাজের একটা মানুষ কি তোমাকে দেখতে এসেছিল? তুমি একদিন না খেয়ে থাকো, এই সমাজ কি তোমাকে ভাত দিয়ে যাবে? সমাজ কি বললো, কি করলো সেইটা দেখার বিষয় না, তুমি কি করলে সেটাই দেখার বিষয়। এত সমাজ সমাজ করো না। এই সমাজ তুমি দরিদ্রতার অভাবে মরে গেলেও খোঁজ নিবে না, তাহলে সমাজকে নিয়ে এত ভয় পাওয়ার কি আছে? নিজের জীবন নিজেকেই বদলাতে হবে, সমাজ এসে বদলিয়ে দিয়ে যাবে না। কিন্তু এই সমাজ একটা কাজ করতে পারে, কেউ যদি কোনো ভালো কাজ করে তাকে নিচে নামাতে পারে, সমালোচনা করতে পারে, কিন্তু কোনো সময় উৎসাহ দিতে আসবে না। তুমি ভালো কাজ করলে তাদের হিংসা হয়। সো লাইফ ইজ লাইফ বস, ইউ উইল ওয়ার্ক হার্ড অ্যান্ড ওয়ান ডে ইউ উইল শাইন ইন লাইফ, then this society respect you, so you should look your career, not society. সেটাও কথা। কিছুদিন শেষে আমাদের এই সমাজ নামক জায়গায় বাস করতে হয়। আমরা বাঙালি, আমাদের মাঝে সমালোচনা থাকবেই, কিন্তু আমাদের তো দেখা উচিত কি করলে এই সমাজ আমাদের দিকে আঙ্গুল তুলতে পারবে না। আমাদের সেইভাবেই চলা উচিত। দিন শেষে এই সমাজ আমাদের একমাত্র জায়গা। তোমরা তো বড় মানুষ, বড় লোক মানুষ, তোমাদের হয়তো সোসাইটি ইটস নট ম্যাটার, বাট উই আর পোর পিপল, সো সোসাইটি ইজ আওয়ার মেইন ফ্যাক্ট। বুঝতে পারছি, এত কথা বলতে হবে না। মনে হয় তোমার জ্বরটা কমছে, আমাদের সাথে ঘুরতে যাবা? না, ভালো লাগতেছে না, কিছু পড়া বাকি আছে, পড়তে হবে, সামনেই তো পরীক্ষা। পড়ো পড়ো, তোমরা ভালো ছাত্র, তোমরাই তো পড়বে। আমাদের পড়তে হবে। আমরা গরিব মানুষ, অনেক কষ্ট করে পড়ালেখা করি, আর তোমরা তো ধনী মানুষ, তোমাদের না পড়লে হবে। আর তুমি তো অনেক ভালো স্টুডেন্ট, তোমার না পড়লে হবে। তোমার একটা কথাই আমার ভালো লাগে না, তুমি শুধু বারবার আমাদের মধ্যে পার্থক্যর দেয়াল তৈরি করো। আমরা ধনী বলে আমাদের কি সেটা অপরাধ? আমরা কি ধনী হতে চেয়েছিলাম? আল্লাহ আমাদের দিয়েছে, তো আমরা কি করতে পারি? আচ্ছা আচ্ছা, আর বলবো না, তোমরা যাও ঘরে এসো, আর আমি ফ্রেশ হয়ে পড়তে বসি। আচ্ছা, তার আগে কিছু খেয়ে নিও। ঠিক আছে। তারপর ওরা ঘুরতে বের হলো, আর আমি ফ্রেশ হয়ে পড়ে
পড়তে বসলাম। বিকেলে গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল। কিছুক্ষণ পর বাবা আসলো, কিন্তু এখনও তামান্না বাসায় আসেনি। বাবা তো খুব টেনশনে পড়ে গেল। তাই আমি ইশরাতকে ফোন দিলাম। ইশরাত বলল আজকে তামান্না ওদের ওখানে থাকুক, কিন্তু আমি না করে দিয়েছি। তাই ইশরাত তামান্নাকে রাখতে আসতেছে। অনেক রাত হয়ে গেছে, ঘড়ির কাঁটার শব্দও বোঝা যাচ্ছিল। একটু পর শুনতে পেলাম গাড়ির শব্দ। বসতে আর বাকি রইল না, ইশরাত এসেছে। ঘরে ঢুকতে দেখি দুজনেই খুব হাসাহাসি করতেছে, আর তামান্নার হাতে অনেকগুলো শপিং ব্যাগ। মনে হয় ইশরাত অনেক শপিং করে দিয়েছে। ইশরাত, এসব কি? কই কি? তামান্নার হাতে এতগুলো শপিং ব্যাগ কেন? কিছু কেনাকাটা করছি। তামান্না তো নিতেই চাইছিল না, আমি জোর করে কিনে দিয়েছি। আমরা গরিব বলে তুমি আমাদের দয়া দেখাচ্ছ? এসব তুমি কি বলো? দয়া দেখাবো কেন? আমি তো তোমাকে ভালোবেসেই এসব করতেছি। আমি কি তোমাকে এসব কিনে দিতে বলেছি? বলো নাই, তবে আমার ইচ্ছা হয়েছে তাই কিনে দিয়েছি। এতে এত রিয়েক্ট করার কি আছে? অনেক কিছু। আর তুমি আমাকে না বলে কেন সবসময় এসব কেনাকাটা করে দেবে? আর কোনো কিছু আমাকে না বলে কোনো সময় এসব কেনাকাটা করে দেবে না। আচ্ছা, তাহলে এখন যাই। আর কালকে কিন্তু কলেজে যেতেই হবে। কালকে কলেজে যাব। আচ্ছা, তাহলে এখন যাই। ঠিক আছে, যাও, সাবধানে যেও। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। তারপর ইশরাত চলে গেল। তামান্না আমার বিছানার উপর বসে সবগুলো ব্যাগ খুললো। ইশরাত দেখি সবার জন্য শপিং করেছে। বাবার জন্য পাঞ্জাবি, বোনের জন্য জামা, চুড়ি, কিছু কসমেটিক জিনিস, আরও দেখলাম অনেক কিছু কিনে দিয়েছে তামান্নার জন্য। তারপরও আর একটা শপিং ব্যাগের দিকে নজর গেল। সেই ব্যাগটা খুলে দেখি এটা চিরকুট আর নেভি ব্লু কালারের পাঞ্জাবি, একটা ঘড়ি, একটা বডি স্প্রে। আমি সেগুলো রেখে চিরকুটটা হাতে নিয়ে খুললাম। দেখি লেখা আছে, কালকে কলেজে পাঞ্জাবিটা পরে আসবা আর ঘড়িটা দিয়ে আসবা প্লিজ। এরপর শপিংয়ের ব্যাগগুলো রেখে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙলো বাবার ডাকে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে পাঞ্জাবি আর ঘড়িটা পরে কলেজে গেলাম। কলেজে ঢুকতেই কয়েকটা পোলাপান লাঠি নিয়ে এসে আমার সামনে দাঁড়ালো আর আমাকে বলল, কি রে, তুই নাকি কলেজের ভিপি পদে নির্বাচিত করবি? করবো তো, কি হয়েছে? তোর এত বড় সাহস, তুই আমাদের বিরুদ্ধে নির্বাচন করবি? বলেই আমাকে লাঠি দিয়ে মারা শুরু করলো। প্রায় 10 মিনিট পর মারার পর ওরা চলে গেল। ততক্ষণ আমার পাঞ্জাবি রক্তে ভিজে গেছে আর আমি মাটিতে পড়ে আছি, কিন্তু কেউ আমাকে ধরতে আসলো না। মাটিতেই পড়ে আছি। কিছুক্ষণ পর একটা গাড়ি আসার শব্দ পেলাম। তারপর গাড়িটা থামলো আর সেই গাড়িতে থাকা মেয়েটি আমার দিকে আসলো, কিন্তু আমি চোখে সব ঝাপসা ঝাপসা দেখতেছি, তাই তাকে ঠিক মতো দেখতে পেলাম না। তারপর মেয়েটি এসে আমাকে তুলে ফারাবি ফারাবি বলে চিৎকার করতে লাগলো। তারপর আমার আর কিছুই মনে নেই। যখন চোখ খুললাম তখন নিজেকে চার দেওয়ালে আবদ্ধ একটা রুমে আবিষ্কার করলাম। চারদিকে তাকিয়ে দেখলাম আর পরে খেয়াল করলাম ইশরাত আমার মাথার পাশে চেয়ারে বসে ঘুমিয়ে পড়েছে, আর আমার বোন তামান্না আমার পায়ের কাছেই ঘুমিয়ে পড়েছে। তখন বুঝলাম হয়তো বা এখন রাত হয়েছে। একটু নড়াচড়া করতেই ইশরাতের ঘুম থেকে উঠে পড়ল। ফারাবি, তোমার জ্ঞান ফিরেছে? তো তুমি এখনো বাড়িতে যাও নাই? বাসায় যাও, তোমার বাবা চিন্তা করতেছে মনে হয়। আরে না, আমি বাবাকে বলছি। ও, আমি আগেই তোমাকে বলেছিলাম আমি এসব নির্বাচন করতে চাই না, কিন্তু তুমি তো শুনলেই না। তুমি কলেজের ভিপি হবে, এইটা আমার শেষ কথা। আগে তুমি সুস্থ হয়ে নাও। তারপর বোনও উঠে গেল। তারপর কিছুক্ষণ কথা বললাম। এভাবে হাসপাতালে প্রায় 3 দিন কাটালাম। তারপর সুস্থ হয়ে বাসায় আসলাম। ডাক্তার বলেছে 7 দিন না গেলে আমি পুরোপুরি সুস্থ হব না। এরপর প্রায় 7 দিন কেটে গেল। পরের দিন কলেজে গেলাম। গিয়ে দেখি ওই পোলাপানগুলো আবার দাঁড়িয়ে আছে, আমার দিকে আসলো আর আমাকে বলল, এখন কি নির্বাচনে দাঁড়াতে চাস? আমি বললাম তারপর ওরা যেমনই আমাকে হাত তুলতে যাবে অমনি দেখি ইশরাত কয়েকটা পোলাপান হাতে হকি স্টিক নিয়ে এসে সবগুলোকে মারতে শুরু করলো। তারপর কেউ আমার গায়ে হাত দিতে পারলো না। সেখান থেকে ইশরাত আমাকে নিয়ে প্রিন্সিপালের রুমে নিয়ে গেল। তারপর স্যারকে বলল আমি বিপত্তি দাঁড়াবো, সকল ব্যবস্থা করে দিতে বলল। এরপর ইশরাত আমি আর কয়েকজন পোলাপান নিয়ে কলেজের সকল ছাত্রছাত্রীকে বললাম, সবাইকে ভোট দিতে বললাম। সবাই রাজি হলো। নির্বাচনের দিন সবাই যার যার মতো ভোট দিয়ে বাইর হলো। সবাই প্রায় আমাকেই ভোট দিয়েছে। এর একমাত্র কারণই হলো ইশরাত। ইশরাত যেভাবে দাঁড়াইছিল তাকে কোনো গণ্ডগোল করতে সাহস পায় নাই কেউ। সবাই ভোট দেওয়া শেষ করে কিছুক্ষণ পর রেজাল্টের জন্য আমি ইশরাতের কাছে গেলাম। ইশরাত, তুমি এত ডেঞ্জারাস কেন? ওইভাবে কেউ ছেলেদের মারে? আমি তো তোমাকে দেখে ভয় পাচ্ছি। কি বললি? তুই হলি আমার বিএফ, তুই এইভাবে ভয় পেলে হবে? ওহ
সরি সরি, তুই করে বলে ফেলেছি। তুমি এত ভীতু কেন? তোমাকে সাহসী হতে হবে। আর তুমি তো ভিপি হচ্ছই, তাহলে সাহসী হতে হবে। আমি কি ওইসব পারবো? ওইসবের কি খুব দরকার ছিল? কেন? তুমি কি চাও না এই কলেজটা সুন্দরভাবে পরিচালিত হোক? যদি অন্য কেউ ভিপি হতো তাহলে তো কলেজের অবস্থা খারাপ হয়ে যেত। তাই তোমাকে দায়িত্ব নিতে হবে। ভয় কিসের? আরে পাগল, আমি তো আছি। এই ঠিক আছে। কিছুক্ষণ পর কলেজের পরিচালকের রেজাল্ট নিয়ে আসলো। কে কত ভোট পেয়েছে সেসব বলতেছিল। অবশেষে আমার নাম ঘোষণা করলো। আমি কলেজের ভিপি হিসেবে নির্বাচিত হলাম। আমি রেজাল্ট শুনে তেমন খুশি না হলেও আবার কেমন বেজারও না, মানে দুইটার মাঝখানে যা হয় আর কি। তারপর সবাই আমাকে অভিনন্দন জানালো। এরপর সবার সাথে আলাপ আলোচনা করে বাসায় আসলাম। বাসায় এসে সেই আগের দিনগুলোর মতোই দিনটা কেটে গেল। পরের দিন থেকে নিউ স্টাইলে কলেজে গেলাম। হাজার হলেও এখন তো আমি কলেজের ভিপি, একটা আলাদা ভাব আছে না? যে খ্যাত ছেলেকে আগে যারা অপমান করতো সবাই এখন ভাই ভাই করে। কেউ কোনো কথা বলতে পারে না। নিজের মধ্যে আলাদা একটা শক্তি অনুভব করতে লাগলাম। তারপর থেকে ভালো ভালো টিউশনি পেতে লাগলাম। মোট কথা অনেক টাকা ইনকাম করতে লাগলাম ভিপি হওয়ার পর। তারপর বাবাকে আর কাজ করতে দেয়নি। সেই বস্তি থেকে এখন আমরা চলে এসেছি। এখন মোটামুটি ভালো একটা ফ্ল্যাটে থাকি। ভিপি হওয়ার পর মোটামুটি জীবনে অনেকবার পরিবর্তন এসেছে, কিন্তু কোনো দুর্নীতি করে নয়, নিজের কর্মের মাধ্যমে আর নিজের দক্ষতার মাধ্যমে। এখন সবাই এক নামে চিনে, ভিপি ফারাবি রায়হান। সবাই মোটামুটি ভয়ও পায়। এভাবে প্রায় 1 বছর চলে গেল এবং এর সাথে সাথেও অনেক গভীর সম্পর্ক হয়ে গেছে। ও আমাকে ছাড়া থাকতেই পারে না, আমি ওকে ছাড়া থাকতে পারি না। একদিন কলেজে যাচ্ছি, হঠাৎ একটা মেয়ে এসে আমাকে প্রপোজ করলো। আমি আপনাকে ভালোবাসি। কিসব আবদ্ধমূল কথা বলতেছো? ঈশাদকে চেনো? ও জানতে পারলে কী করবে তোমার ধারণা আছে? ইশরাত আপুকে তো চিনি, উনি তো আপনার খুব ভালো ফ্রেন্ড। পেছন থেকে কে যেন বলে উঠলো। ইসরাত তো ওর ফ্রেন্ডই, কিন্তু তুই মনে হয় ওর জিএফ, তাই না? বলেই থাপ্পড় লাগাইয়া দিল। তারপর চেয়ে দেখি ইশরাত। এই মেয়েটা কখন কোথা থেকে আসবে বোঝা বড় মুশকিল। ওই শোন, তোকে যদি আর ফারাবির আশেপাশে দেখি তাহলে তোর খবর আছে। এই কথা শুনে মেয়েটি গালে হাতে কান্না করতে করতে চলে গেল। ইশরাত মেয়েটিকে না মারলেও পারতে। কেন, তোমার কি লাগলো নাকি? কই দেখি, লেগেছে দেখি। ফাজলামো বাদ দাও, মেয়েটিকে না মারলেও পারতে। এখন চলো কলেজের ভিতরে যাই। চলো। এভাবে প্রায় ভালোই দিনকাল চলতে লাগছিল। একদিন ইশরাত আর আমি নদীর ধারে বসে গল্প করছিলাম। আমি ইশরাতকে বলতেছিলাম, ইশরাত তুমি আমাকে কতটুকু ভালোবাসো? কেমন প্রশ্ন! ভালোবাসা কি কখনো পরিমাপ করা যায়? সেটাও কথা, কিন্তু কোনোদিন যদি আমি হারিয়ে যাই? পৃথিবীর এমন কোনো জায়গায় যেতে পারবে না যেখানে এই ইসরাত যেতে পারবে না। আচ্ছা, আমাদের রিলেশনের কথা তোমার বাবা কি জানে? পাগল হয়েছো? এক্ষুনি বলা যাবে নাকি? আগে তুমি একটা ভালো জব করো, তারপর দুইজন একসাথে বাবাকে বলবো। তার আগে যে তোমার বাবা তোমাকে বিয়ে দিয়ে দেয়? এইসব বাজে কথা রাখো তো। আমি তোমাকে ছাড়া অন্য কাউকে স্বামী হিসেবে ভাবতেও পারবো না। আচ্ছা ঠিক আছে। তারপর হঠাৎ কোথা থেকে যেন আঙ্কেল আসলো, আর আমাদের দুইজনকে একসাথে দেখে তো মনে হয় উনি প্রচণ্ড রাগ করেছেন। তারপর ইশাদকে একটা থাপ্পড় দিয়ে বলল, তোর সাইজ এত বাজে, চল আজকে বাসায় চল, তারপর তোকে দেখাবো। এ কথা বলে ইশাদকে নিয়ে যেতে লাগলো, কিন্তু ইশাদ বারবার ওর বাবাকে বলতেছে, বাবা, আমি ফারাবিকে ভালোবাসি বাবা, আমি ওকে ছাড়া বাঁচবো না, আরো অনেক কিছু। তারপর ইশরাতের বাবা ইশরাতকে নিয়ে গেল, আর আমি ওখান থেকে আস্তে আস্তে বাসায় চলে আসলাম। বাসায় এসে শুয়ে শুয়ে ভাবতে লাগলাম কি করা যায়। অমনি ফোনটা বেজে উঠলো। ফোনটা হাতে নিয়ে দেখি ইশরাতের ফোন। ফোন রিসিভ করতেই ইশরাতের কান্নামাখা কণ্ঠ ভেসে আসলো। ইশরাত কি হয়েছে? এভাবে কান্না করছে কেন? বাবা, আমার জন্য ছেলে দেখা শুরু করে দিয়েছে। শুধু ছেলেই তো দেখতেছে, বিয়ে তো আর দিবে না। তুমি কান্না করো না, আমি দেখতেছি কি করা যায়। তুমি আমার বাবাকে চিনো না বাবা, তোমার সাথে আমাকে জীবনেও বিয়ে দিবে না। যদি তোমাকে ভালোবাসি আর তুমি যদি আমাকে ভালোবাসো, ওনারা মেনে না নিয়ে আমরা পালিয়ে বিয়ে করবো। আমি পালিয়ে বিয়ে করতে পারবো না, কারণ আমি বাবাকে কষ্ট দিতে চাই না। তুমি কিছু করো যেন বাবা আমাদের মেনে নেয়। কি করব এখন বুঝতেছি না, আমি ভেবে দেখতেছি কি করা যায়। কোনো না কোনো তো একটা ব্যবস্থা হবেই, তুমি চিন্তা করো না আর কান্না করো না প্লিজ। আচ্ছা, কিন্তু যা করার একটু তাড়াতাড়ি করবা প্লিজ। আমি যত সম্ভব চেষ্টা করব, তুমি চিন্তা করো না। আচ্ছা, তাহলে এখন রাখি। ঠিক আছে, আল্লাহ হাফেজ।
ইশরাত ফোন কেটে দিল, কিন্তু এখন আমার মাথায় কিছুই আসতেছে না। কি করব, কী করলে কি হবে কিছুই বুঝতে পারতেছি না। এসব ভাবতে ভাবতে কখন যে সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেছে বুঝতেই পারিনি। বোরিংটাকে ধ্যান ভাঙলো। এরপর খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। শুয়ে সেই একই কথা চিন্তা করতেছিলাম, কিন্তু কোনো সমাধান খুঁজে পেলাম না। আমি যদি ইশরাতকে আমার করে না পাই তাহলে হয়তো বা বেঁচে থাকবো কি জীবন্ত লাশ হয়ে। বেঁচে থাকতে হবে বোনের জন্য, বাবার জন্য। কিন্তু ইশরাতকে তো যদি না পাই তাহলে আমি বেঁচে থাকতে চাই না। এইসব অনেক কিছুই ভাবলাম। ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছি। সকালবেলা বাবানটাকে ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে কলেজে গেলাম। কলেজে যেতে দেখি সবাই আমাকে খুঁজতেছে। অনেকগুলো অভিযোগ নিয়ে এসেছে তারা, কিন্তু আমার অভিযোগ দেখার কেউ নেই। সবার অভিযোগ তো এক এক করে শুনলাম। শোনার পর আমার কাছে কয়েকটা ছোটো ভাই এবং বন্ধু আছে, তাদেরকেই সমস্যাগুলোর সমাধান করতে বললাম। আর আমি ইশরাতকে খুঁজতে লাগলাম, কিন্তু পুরো কলেজে খুঁজে ওকে কোথাও পেলাম না। আবার আমাদের ক্লাসেও শুরু হয়ে গেছে, তাই ইশরাতকে আর না খুঁজে ক্লাসে গেলাম এবং সবগুলো ক্লাস ঠিকঠাকভাবে করলাম। ক্লাস শেষ করে ইশরাতকে ফোন দিলাম, কিন্তু ইশরাতের ফোন বন্ধ বলতেছে। কয়েকবার ফোন দেওয়ার পর কলেজের ক্যান্টিনে গিয়ে বসলাম। জীবনে কোনোদিন সিগারেট খাইনি, কিন্তু অনেকের কাছে শুনেছি সিগারেট খেলে নাকি টেনশন কমে। তাই একটা সিগারেট ধরালাম, সিগারেট টানতেছিলাম। অমনি পেছন থেকে আমার সব ভাই বাদের এসে বলল, ভাই তুমি সিগারেট খাচ্ছ? তোমাকে আগে তো কখনো সিগারেট খেতে দেখিনি। কি হয়েছে তোমার ভাই? তেমন কিছু না, তোরা সব কাজ করছিস তো? ওরা বলল, সব কাজ করা শেষ, কিন্তু ভাই আজকে তো ভাবিকে কোথাও দেখলাম না। ভাবির সাথে তোমার কিছু হয়েছে নাকি? না তেমন কিছু হয়নি। তোরা যা এখন, আর আমি কয়েকদিন কলেজে আসবো না। অনেক আমার ছোটো ভাইয়ের নাম। অনেক, আমি না থাকাকালীন তুই সব কিছু দায়িত্ব পালন করবি, আর তোরা সবাই ওকে সাহায্য করবি। আচ্ছা ভাই, কিন্তু তুমি কই যাবা? কোথাও যাবো না, কয়েকদিন বাড়িতে একটু বিশ্রাম নেব। আচ্ছা ভাই। আরে, আর তোর ভাবি যদি এই কয়েকদিনের মধ্যে কলেজে আসে তুই আমাকে ফোন দিবি, ওকে? ঠিক আছে ভাই। সেখান থেকে আমি চলে আসলাম। বাসায় এসে ইশরাতকে আবার ট্রাই করলাম, কিন্তু ফোন বন্ধ বলতেছে। আমার তো মাথা হ্যাং হয়ে গেল, কিছুই বুঝতেছি না কী করবে এখন। আর ইশরাত যদি ফোন না ধরে তাহলে তো আমি কিছুই করতে পারবো না। কি করব না ভেবেই পাচ্ছি না। কালকে থেকে সবগুলো টিউশনে মিস যাচ্ছে। সবাই অনেক ফোন দিয়েছে, কিন্তু আমি সবাইকে বলেছি আমি অসুস্থ, একটাতেও পড়াতে চাইনি। অন্যদিকে ইশরাতের বাবা মা ওকে ঘরে আটকে রাখছে, আর ফোনও কেড়ে নিয়েছে। ইশরাত যেন আমার সাথে কোনো যোগাযোগ করতে না পারে তার সব ব্যবস্থা করেছে তারা। ইশরাতের জন্য ছেলে দেখাও শেষ। কালকের দিন পরে ইশরাতের এঙ্গেজমেন্ট। ছেলের বাবা ইশরাতের বাবার বন্ধু, তাই ইশরাতকে তার বন্ধুর ছেলের সাথেই বিয়ে দিবে। ইশরাত অনেকবার বলেছে যে ফারাবিকে ভালোবাসবে, কিন্তু ঠিক তখনই ইশরাতের বাবা ইশরাতকে বলেছে ফারাবির নাম একবার মুখে আনলে তার বাবার মনামুখ দেখবে। তাই ইশরাত এখন আর ফারাবির কথা বলে না। এখন আবার ফিরে আসি সেই গল্পে। এভাবে প্রায় 5 দিন চলে গেল, কিন্তু ইশরাতের ফোনও বন্ধ, আর ইশরাত কলেজেও আসেনি। তারপরের দিন কলেজে গেলাম। কলেজে গিয়ে একটা গাছের নিচে বসে সিগারেট খাচ্ছিলাম। ঠিক তখনই একটা মেয়ে আসলো। ভাইয়া, একটা কথা ছিল। বলো কী কথা? আসলে কিভাবে যে বলি, ইশরাত আপুর এঙ্গেজমেন্ট হয়ে গেছে। কি বলো সব? ইশরাত আমাকে ভালোবাসে, ওর কীভাবে এঙ্গেজমেন্ট হতে পারে? আমি তো কিছু জানি না। ইশরাত আপুর ছোট বোন আমার বান্ধবী, ওই এসে আমাকে বলল যেন আমি আপনাকে জানাই। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। মেয়েটি চলে গেল। আমি ওইখানে বসে পড়লাম। ইশরাত কেন আমার সাথে এরকম করলো? আমি কি দোষ করেছি? না, ইশরাত আমার সাথে এমন করতে পারে না। আমাদের কত স্বপ্ন ছিল, সেগুলো কি সব মিথ্যা ছিল? আমি তো ইশরাতকে ছাড়া বাঁচতে পারবো না। ইশরাত আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারে না। আমি বেঁচে থাকতে এটা হতে দিব না। আমি এক্ষুনি ওদের বাসায় যাব। যেই বাবা সেই কাজ। আমার ছোট কয়েকজন ভাইকে নিয়ে কয়েকটা বাইক নিয়ে ওদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম। গিয়ে ওদের বাসার সামনে গিয়ে ইশরাতকে ডাকতে লাগলাম, ইশরাত, এই ইশরাত, বের হও, আমি এসেছি তোমাকে নিয়ে যেতে, বের হও, এই ইশরাত। অমনি বাসা থেকে কয়েকটা লোক বেরিয়ে এলো, কিন্তু ইশরাত আসলো না। ইশরাতের বাবা এসেই বলল, এখানে কি চাই? কিভাবে একটা ভদ্রবাড়ির সামনে এসে কথা বলতে হয় সেটা তোমার বাবা মা শেখায় নাই? ও হ্যাঁ, শিখাবে বা কোথা থেকে? তোর বাপ তো একটা গ্যারেজের গাড়ি ঠিক করে। আঙ্কেল, আমি এত কিছু শুনতে আসিনি। ইশরাত কই? একটা ছেলে এসে বলল, চাচা আপনি একটু সরেন দেখি ওই কি চায়। ওই তোর সমস্যা কি? কি চাস তুই? গুন্ডামি দেখাতে এসেছিস? ইশরাত কই? ইশরাত নেই, তুই এক্ষুনি বাড়ি থেকে বের হয়ে যা।
অমনি আমার ছোটো ভাই ওকে মারতে যাবে। অমনি আমি থামিয়ে দিয়ে বললাম, আর একবার বলতেছি, ইশাদ কই? কি নেতাগিরি দেখাস আমার সাথে? শেষবারের মতো বলতেছি, ইশাদ কই? বলবো না, তুই কি করবি? আমি অমনি দৌড়ে গিয়ে যেমনি একটা খুশি দিতে যাবো, অমনি ওদের পিছন থেকে ইশাদ বলে উঠলো, না মেরো না, না ভাইয়াকে মেরো না প্লিজ। ইস্টাদ, তুই ওর কাছে হাত জোর করতেছিস কেন? তারপর আমার উদ্দেশ্য করে বলল, তুই কি চাস? আমি ইশরাতকে ভালোবাসি এবং ইশরাত আমাকে ভালোবাসে, সো আমি ইশরাতকে বিয়ে করতে চাই। তুই জানিস না ইশাতের এঙ্গেজমেন্ট হয়ে গেছে, আগামী শুক্রবার ওর বিয়ে। ইশরাত শুধু আমাকে ভালোবাসে, ইশরাতের এঙ্গেজমেন্ট অথবা বিয়ে আমি মানি না। তুই মানালি কি আর না মানলে কি, আগামী শুক্রবার ওর বিয়ে, এটাই শেষ কথা। আর ইশাত তোকে ভালোবাসে না, বুঝলি? এখন যা এখান থেকে। ইশরাত আমাকে ভালোবাসে, যদিও একবার বলে ভালোবাসি না, তাহলে আমি চলে যাব। যদি ও বলে তোকে ভালোবাসে না, তাহলে তুই সারা জীবনের জন্য চলে যাবি? রাজি? আমি রাজি, শুধু একবার আমাকে বলুক, আমি চলে যাব। ইশাত, ওকে তুই বলে দে যে তুই ওকে ভালোবাসিস না। ইশরাত বলো। ইশরাত কোনো কথা বলতেছে না, শুধু নিজ দিক হয়ে কান্না করতেছে। কী হলো ইশরাত, বলো। কি রে বল, তুই ওকে ভালোবাসিস না? তাও ইশরাত কোনো কথা বলতেছে না, শুধু নিজ দিক হয়ে কান্না করতেই আছে। ইশরাতের বাবা ধমক দিয়ে বলল, কিরে বল। ফারাবি, আমি তোমাকে ভালোবাসি না, তুমি এখান থেকে চলে যাও প্লিজ, আর নিজের জীবন নতুন করে শুরু করো। কি হলো, শুনছস তো? এখন যা। তারপর ওরা বাসার ভিতর চলে যেতে লাগলো। তখনই আমি বললাম, তো এতদিন আমাদের মধ্যে এটা কি ছিল? এটা কি সম্পূর্ণ একটা অভিনয় ছিল? আমাদের মধ্যে যা হয়েছে তুমি ভুলে যাও। আমি এগিয়ে গিয়ে ইশরাতের সামনে দাঁড়ালাম। আমার চোখের দিকে তাকিয়ে বলো যে তুমি আমাকে ভালোবাসো না? আমি তোমাকে যেমনি বলবে অমনি পেছন থেকে কে যেন মাথায় আঘাত করলো। তারপর আর কিছু মনে নেই। এরপর যখন চোখ খুললাম তখন দেখি আমি হাসপাতালে। চোখ করে দেখি আমার বোন আমার পাশে বসে আছে। আমাকে চোখ খুলতে দেখেই বাবাকে বলল, বাবা, ভাইয়ার জ্ঞান ফিরেছে। ফারাবি, তোর জ্ঞান ফিরেছে? বাবা। আল্লাহর কাছে শুক্রিয়া যে তোর 3 দিন পর জ্ঞান ফিরল। মানে আমি 3 দিন ধরে অজ্ঞান অবস্থায় পড়েছিলাম। আমার যখন জ্ঞান ফিরল তখন দুপুর ছিল। তখন আমি বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা আজকে কী বার? বাবা বলল, শুক্রবার। তার মানে আজকে ইশরাতের বিয়ে। আমার হাত থেকে সব সেলাইনের তার খুলতে লাগলাম। এই ফারাবি, তুই কি করতেছিস এসব? বাবা আজকে ইশরাতের বিয়ে, আমাকে আটকাতে হবে আজকে। তুই এই শরীর নিয়ে কেমনে যাবি? আর কোনো কথা না শুনে হাসপাতাল থেকে দৌড় দিয়ে বের হয়ে আসলাম। পিছন থেকে অনেকবার বাবা বলছে, ফারাবি, তুই যাস নে বাবা। আমি শরীরে শক্তি পাচ্ছি না, তাও দৌড়ে ইশরাতের বাসার দিকে যেতে লাগলাম। বেশ কিছুক্ষণ পর পৌঁছে গেলাম। গিয়ে বললাম, ইশরাত তুমি এই বিয়ে করতে পারো না। ইশরাত আমার দিকে তাকিয়ে দৌড়ে আমার কাছে আসলো। ফারাবি, তুমি এখানে কেন? ভাইয়া তোমাকে বাঁচতে দিবে না, চলে যাও এখান থেকে প্লিজ ফারাবি। আমি যাব না, আমি তোমাকে ছাড়া বাঁচতে চাই না, আমি তোমাকে ভালোবাসি। তুমি কেন বুঝতেছো না? চলে যাও প্লিজ। অমনি ইশরাত আমার পিছন দিক দিয়ে জোরে চিৎকার দিয়ে উঠলো ফারাবি বলে। আমি যেমনি পিছনে ঘুরবো অমনি কে যেন আমার পেটে ছুরি ঢুকিয়ে দিল। আমি ছুরির আঘাতে মাটিতে পড়ে গেলাম। আর ইশরাত আমাকে ধরে খাটতে শুরু করলো। তারপর ফারাবির দুটো চোখ বন্ধ হয়ে গেল। পিছন থেকে ছুরি মারার ফলে আমি অতিরিক্ত রক্তক্ষরণের জন্য আমি জ্ঞান হারিয়ে ফেলি। যখন চোখ খুললাম তখন আমি হাসপাতালে ছিলাম। চোখ খুলতেই বাবাকে দেখি আমার মাথার কাছে হেলান দিয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছে। আর বোন অন্য পাশে বসে আমার কপালে হাত দিয়ে ও ঘুমিয়ে পড়েছে। তাই কোনো শব্দ করলাম না। বোনের হাতটা সরিয়ে একটু উঠতে যাব, ঠিক তখনই পেটে আর পিঠে ব্যথা অনুভব করলাম। তাই আর উঠতেই পারলাম না। অমনি শুয়ে আছি, আর একটু ঘুমানোর চেষ্টা করলাম। চোখ দুটো বন্ধ করতেই ইশরাতের মুখ সামনে ভেসে উঠলো। অমনি ইশরাতের বলে চিৎকার দিয়ে উঠলাম, না ইশরাত, তুমি আমাকে ছেড়ে কোথাও যেতে পারো না। তারপর বাবা আর বোন চমকে উঠলো, আর বাবা আমার গালে ঠাস করে থাপ্পড় দিয়ে বলল, আমাদের জীবনের কি কোনো মূল্য নেই? ওই মেয়েটার কি তোর কাছে সব? আমরা কি তোর কেউ না? আমি কোনো কথা বললাম না। আর কোনোদিন ওই মেয়ের নাম মুখে দিয়ে আনবি না, বলে দিলাম। তুই জানোস তুই 7 দিন অজ্ঞান ছিলি আর আমরা কত কষ্ট করেছি। তুই এখন আবার যা দৌড়ে ওই মেয়ের বাসায়, আবার তোকে ওরা মারুক আর সাথে আমাদের মেরে ফেলুক। এটাই তুই চাস, তাই না? ভাইয়া, তুই আর আপুর কথা মনে রাখিস না, আপুর তো বিয়েই হয়ে গেছে। বাবা আমি আর কোনো দিন এরকম পাগলামি করবো না, তোমরা আমাকে ক্ষমা করে দিও। আমি আমার চিকিৎসা করাতে তো মনে হয় অনেক টাকা খরচ হয়ে গেছে। এত টাকা তোমরা কই পেলে?
তুই তো জানিস না তোর কলেজে তোর ছোটো ভাইয়েরা তোর কলেজ থেকে তোর চিকিৎসার জন্য সবার কাছ থেকে টাকা কালেক্ট করেছে। আমাকে কিছু করতে দেয়নি। প্রতিদিন অনেকগুলো ছাত্রছাত্রী এসে তোকে দেখে যেত, আর যে টাকা বাকি ছিল তোর ছোটো ভাই অনেক নাকি কে ওই সব টাকা দিল। ওহো, তোমরা এতদিন অনেক কষ্ট করলা তাই না? আমার জন্য তোমরা এত কষ্ট কেন করলে? এটা কোনো কষ্ট না রে, কষ্ট তো তখন হয়েছে যখন তুই আমার কথা না শুনে ওই মেয়েটার বাড়িতে গিয়েছিলি, আর কিছুক্ষণ পর তোর কলেজের বন্ধুরা তোকে আবার হাসপাতালে নিয়ে আসে। তখন মনে হচ্ছিল পুরো আকাশ আমার মাথার উপর ভেঙে পড়লো। বাবা, আমি মাপ চাচ্ছি, আমাকে মাপ করে দাও। এরকম কাজ আর কখনো করবো না। আমাকে জড়িয়ে ধরে বাবা বলল, তুই ছেড়ে এই পৃথিবীতে আমার কী আছে বল? তোর মা সেই কবেই মারা গেছে। চাইলে আমি আর একবার বিয়ে করতে পারতাম, কিন্তু তোদের কষ্ট পেতে হবে সেই ভেবে বিয়ে করিনি। তাই তোর কষ্ট আমি সহ্য করতে পারবো না রে বাবা, তুই এরকম করিস না। আর এরকম করবো না। তারপর ঘুমিয়ে পড়লাম। সকালে উঠতেই দেখি আমার সব কাছের ভাই বেদার সবাই আমার কেবিনে দাঁড়িয়ে আছে ফুল হাতে নিয়ে। তারপর সবাই আমাকে ফুল দিল আর অনেক বলল, ভাই, পৃথিবীতে অনেক পাগল দেখেছি ভালোবাসার জন্য, কিন্তু আপনার মতো একটাও দেখি নাই। আরে বাদ দে তো, তোদের মতো ভাই বেদার পেয়ে আমি খুব খুশি। তোরা না থাকলে হয়তো বা মরেই যেতাম। আরে ভাই, এসব বললেন না। অনেক, তোকে অনেক ধন্যবাদ রে। আরে ভাই, রাখেন তো আপনার ধন্যবাদ, তাড়াতাড়ি সুস্থ হয়ে নেন। আপনাকে ছাড়া পুরো ক্যাম্পাস ফাঁকা ফাঁকা লাগে। এরপর কলেজের সব ছোট বড় ভাই বন্ধু এবং স্যারেরা সবাই আমার সাথে দেখা করতে আসে। আর কয়েকদিন পরেই আমাকে হাসপাতাল থেকে বাসায় যাওয়ার অনুমতি দেয়। কয়েকদিন রেস্ট নিয়ে আবার কলেজে যাওয়া শুরু করলাম। কলেজে গিয়ে প্রায়ই মন খারাপ থাকতো, কিন্তু কাউকে বুঝতে দিতাম না। কলেজের প্রায় সব জায়গায় ইশরাত আর আমার স্মৃতি রয়েছে, কিন্তু একটা জিনিস বুঝতে পারলাম না, ইশরাত কি কলেজে বাদ দিয়ে দিয়েছে? না, ওর কথা আর ভাবা যাবে না। এখন নিজের কাছে ফোকাস দিতে হবে। এরপর নিয়মিত কলেজে যাই। কলেজে সবাই এখন আমাকে খুব ভালোবাসে, কারণ হলো আমি সবার সব সমস্যা প্রায় সমাধান করে দেই আর কারোর সাথেই খারাপ ব্যবহার করি না। এরপর যখন ভার্সিটিতে ভিভি পদে দাঁড়াই তখন নির্বাচিত হয়, তাও আবার বিনা প্রতিদ্বন্দ্বিতায়। প্রায় অনেক বছর ধরেই এখন ভিপি। হঠাৎ একদিন ক্যাম্পাসে সব ভাইবাদারদের নিয়ে ঘুরতেছিলাম, কিন্তু হঠাৎ করেই ইশরাত সামনে এসে গেল। আমি তো ওকে দেখে অবাক, কারণ ওকে প্রায় 2 বছর পর দেখলাম। কিন্তু ওর সামনে দিয়ে যখন গেলাম তখন ওর দিকে একবার তাকিয়ে আবার নিচের দিকে তাকিয়ে চলে আসতেছিলাম। পেছন থেকে কয়েকবার ইশরাত আমাকে ডাকলো, কিন্তু আমি না শোনার ভান করেই ওইখান থেকে এসে পড়লাম। তারপর একটা গাছের নিচে এসে দাঁড়ালাম, একটা সিগারেট ধরালাম। ভাই, ওই মেয়েটা আবার আমাদের কলেজে কি করে? আমি কেমনে জানবো? তোরা এখন এখান থেকে যা, আমাকে একটু একা ছেড়ে দে। এই, তোরা যা তো সবাই। অনেক গিয়ে দেখতো ও এখানে কিসের জন্য এসেছে। এরপর অনেক ইশরাতকে খুঁজতে গেল এবং দেখতে পেলেও ও কেন কলেজে এসেছে। আর আমি দাঁড়ায় থেকে সিগারেট খাইতেছিলাম আর ভাবতেছিলাম, যার কথা আমি ভাবতে চাই না সে কেন আমার সামনে পড়লো। আমি তো ওকে ভুলতে চাই, মনের ভিতর কেমন জানে করতেছে ওকে দেখার পর। হার্টবিটও বেড়ে গেছে। এসব ভাবতেছিলাম, হঠাৎ কেন যে পিছন থেকে আমার কাঁধের উপর হাত রাখলো। পিছনে তাকিয়ে দেখি অনেক। এরপর আমি অনেককে জিজ্ঞেস করলাম, কিরে দেখছোস ইশরাত কেন আবার ক্যাম্পাসে এসেছে? দেখলাম ভাই, ঈশাত আবার আমাদের কলেজে ভর্তি হওয়ার জন্য অ্যাপ্লাই করলো। ও ঠিক আছে, তাহলে ও আবার কলেজে ভর্তি হলো? কোন বর্ষে শুনছোস? আমি কি বুঝলাম না, ঈশাত আবার প্রথম বর্ষে কেন ভর্তি হলো? ও তাই, আচ্ছা ঠিক আছে চল। ভাই চলেন। ক্যাম্পাস থেকে বাসায় আসলাম। আমার আর মাত্র কয়েক মাস আছে, তাই অনার্স শেষ হবে, আর বেশি দিন নেই। তাই আগে থেকেই একটা জবের চেষ্টা শুরু করব। তারপর সেই দিন কেটে গেল। পরের দিন ক্যাম্পাসে গেলাম। ক্যাম্পাসে গিয়ে দেখি কী নিয়ে যেন একটা গণ্ডগোল হচ্ছে। আমাকে দেখার পর সবাই থেমে গেল। আমি সামনে এগিয়ে গেলাম, যেতেই এক ছোটো ভাই বলল, ভাই, একটা মেয়েকে টিস করেছে আপনার সাথেই থাকা একটা ছেলে। ওই ছেলেটাকে যেমনই কিছু বলতে যাব অমনি আপনার ভয় দেখিয়ে চলে গেল। ও কোন মেয়েকে টিস করেছে? ওই যে ওখানে বসে কান্না করতেছে। ও ওই মেয়েটাকে নিয়ে আসো। পরে আমি অনেককে ফোন দিয়ে ক্যাম্পাসে আসতে বললাম। কিছুক্ষণ পর অনেক আসলো। দেখ তো কী হয়েছে আর কোন ছেলে টিস করেছে, আমার সামনে একটু নিয়ে আয় তো। এরপর মেয়েটিকে আমার সামনে নিয়ে আসলো। আমি তো মেয়েটিকে দিকে তাকিয়ে অবাক, কারণ মেয়েটি আর কেউ নয়, ইশরাত। ভাই, এই মেয়েটাকে টিস করা হয়েছে। ও তো আপনাকে টিস করেছে? তোমাকে বলে কি করব, তোমার লোকেরাই তো আমাকে টিজ করেছে। সরি, আপনি আমাকে কি করে বললেন? তুমি
আমি আপনাকে তুমি করে বলতে পারি, কিন্তু আপনি আমাকে তুমি করে বলতে পারেন না। আচ্ছা ঠিক আছে, ওই আকাশ নামের ছেলেটা আবার ওড়না ধরে টান দিয়েছে আর আবার হাত ধরে টানাটানি করেছে। অনেক আকাশকে সামনে নিয়ে আয়। ঠিক আছে ভাই। অনেক আকাশকে আমার সামনে নিয়ে আসলো। আকাশ সরি বল। ভাই আমি কেন সরি বলবো? অমনি আমি ওকে একটা থাপ্পড় দিলাম। থাপ্পড়টা অনেক জোরে লেগেছে। বুঝতে পারলাম সবাই আমার কোনো কথা বা শব্দ করলো না, সবাই চুপচাপ দাঁড়িয়ে থেকে দেখতেছে। ভাই আকাশ, তুই ইশরাতকে বল আপু আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। আপু আমার ভুল হয়ে গেছে। এই কথা বলে চলে গেল। আর আস্তে আস্তে এখন সবাই চলে গেল আর বলতে লাগলো, ফারাবি ভাইয়া আসলে অনেক ভালো। এরকম বেবি যদি প্রত্যেক বছর থাকতো। আমিও এখন থেকে চলে যেতে যাব। তখনই পিছন থেকে ইশরাত বলল, ফারাবি তুমি কেমন আছো? এখনও মারা যায়নি, ভালো আছি। তুমি আমাকে মাফ করে দাও। আমার লাইফ থেকে ইশরাত নামের সেই মেয়েটি আমি 4 বছর আগেই দাফন করেছি। সেদিন আমার ভুল হয়েছিল, প্লিজ আমাকে মাফ করে দাও আর সব কিছুর জন্য ধন্যবাদ। তোমার জায়গায় অন্য কোনো মেয়ে থাকলেও আমি তাই করতাম। সো অন্য কিছু ভাবার প্রয়োজন নেই, তুমি আমাদের এখানকার শিক্ষার্থী। সো দায়িত্বটা আমার ছিল, আর অন্য কিছু না। আর কোনো কথা না বলে সেখান থেকে চলে আসলাম। এরপর যখন ইশরাত আমার চোখের সামনে পড়তো আমি অন্য দিক তাকিয়ে চলে যেতাম, কিন্তু ও আমাকে প্রায়ই পিছন থেকে ডাকতো। এভাবে প্রায় 10-15 দিন চলে গেল। আমিও একদিন আর থাকতে না পারে ইশরাতকে ক্যাম্পাসের বাইরে ডাকলাম। অনেক গিয়ে ইশরাতকে ডেকে আনলো। হঠাৎ করে এত জরুরিভাবে ডাকলে যে? ইশরাত, আমি একটা পরিষ্কার করে কথা বলতে চাই, শোনো। আমি চাই না এখন নতুন করে কেউ জানুক আমার আর তোমার মধ্যে সম্পর্ক ছিল। আর যারা জানা তারা তো কোনো সময় কিছু বলবে না। আর তুমি অন্য কারো বউ, তাই তোমার উচিত লিমিট ক্রস না করা। তোমার লিমিটের মধ্যে থাকো। আমার কথা একটু শোনো প্লিজ। আমি তোমার কোনো কথা শুনতে আসিনি এখানে। আর আমি চাইবো তুমি যেন আমাকে আর না ডাকো, কারণ এখানে আমার সম্মান জড়িয়ে আছে। তুমি নিজের লিমিটের মধ্যে থাকলে খুশি হব। এই কথা বলেই চলে আসলাম, কিন্তু ইশরাত পিছন থেকে অনেক রেখেছে। আমি না শুনেই চলে এসেছি। তারপর থেকে ইশরাত আমার সাথে কোনো কথা বলার চেষ্টা করেনি, কিন্তু আমি ওর মুখের দিকে তাকালেই বুঝতে পারি ও আমাকে কিছু বলতে চায়, কিন্তু আমার শোনার কোনো ইচ্ছাই নেই। একদিন ক্যাম্পাসে বসে সিগারেট খাচ্ছি, তখন অনেক বলল, ভাই আপনার উচিত ইশরাত কি বলে সেটা শোনা। তুই কি আমাকে জ্ঞান দিতে আইছোস? তোর ওর কথা মনে নাই কীভাবে আমাকে অপমান করেছিল সেই দিন? ভাই মানুষ তো ভুল করেই, তাকে তো একবার সুযোগ দেওয়া উচিত তার ভুলগুলো শুধরানোর জন্য। আমি 2টা কথা মানি। প্রথমটা হলো তাকে ক্ষমা করে দাও যাকে তুমি ভুলতে পারবে না, আর দ্বিতীয়টা হলো তাকে ক্ষমা করো না যাকে তুমি ভুলতে পারবে। আমি ওকে ভুলে যাওয়ার চেষ্টা করতেছি, আর তুইও জানিস ওর বিয়ে হয়ে গেছে। তো এখানে আর কিছু বলার আছে কি? তুই বল। তাও আপনার একবার উচিত ওর কথাটা শোনা। তুই যা এখান থেকে। আমি আমার বাবার কাছে কথা দিয়েছি যে আমি কোনো দিন ওই মেয়েটার নাম মুখেও আনবো না। কথা বলে তো দূরের কথা। আচ্ছা ভাই আপনার যেমনটা মনে হয়। আপনি বুঝতে পারলাম আপনি হয়তো কষ্ট আছেন, তাই এই কথাগুলো বললাম। তারপর অনেক চলে গেল। আমি ক্যাম্পাসে বসে একটা সিগারেট শেষ করে তখনই দেখি ইশরাত আসতেছে। আমি ওকে দেখে উঠে পড়লাম আর হাঁটা শুরু করলাম, কিন্তু ইশরাত আমার দিকে কেমন যেন করুণভাবে তাকিয়েছিল, চোখের পানি ছলছল করছিল। এই বুঝি বেরিয়ে আসবে। আমি ওইদিকে আর খেয়াল না দিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি আব্বু বিছানায় শুয়ে আছে, আর আমার ছোটো বোন মাথায় পায়ে ঢালতেছে। তাকে দেখে আমার বুকের মধ্যে কেমন জানি করে উঠলো। আমি দৌড়ে বাবার পাশে গেলাম। আমি আমার ছোটো বোন তামান্নাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে বাবার? আর তুই আমাকে একবারও ফোন দিসনি কেন? তামান্না বলল, ভাইয়া ফোনে টাকা ছিল না, তাই তোরে ফোন দিতে পারি নাই। দেখ না ভাইয়া, বাবার চোখ খুলতেছে না। কখন থেকে এই অবস্থা? এই তো 10 থেকে 15 মিনিট হবে। হঠাৎ করে বাবা ফোনে পড়ে গেল। তুই কিছু কর ভাইয়া। আমি অমনি অ্যাম্বুলেন্স নিয়ে আসলাম ফোন দিয়ে। তাড়াতাড়ি বাবাকে হসপিটালে নিয়ে গেলাম। ডক্টর তাড়াতাড়ি করে বাবাকে ইমার্জেন্সিতে নিয়ে গেল। অনেকক্ষণও হয়ে গেল, ডাক্তার এখনও বাহির হচ্ছে না। আমার বোন তো কান্না করতে করতে প্রায় জ্ঞান হারিয়ে ফেলার অবস্থা। এরপর আস্তে আস্তে আমার সব ভাই বাদাররা আসলো, সবাই বসে আছে কখন ডাক্তার বের হবে সেই আশায়। কিছুক্ষণ পর দেখলাম ডাক্তার ইমার্জেন্সি থেকে বের হয়ে আসলো। আমি দৌড়ে ডাক্তারের কাছে গেলাম। স্যার, বাবার কী অবস্থা? দেখো বাবা, আমরা
কি হয়েছে স্যার, আপনি এরকম করতেছেন কেন? দেখো বাবা, সব কিছু আল্লাহর ইচ্ছা। আমরা যত সম্ভব চেষ্টা করেছি, কিন্তু তোমার বাবাকে আমরা আর কোনো কথা বলতে দিলাম না। ডাক্তারের কথা শুনি আমি বাবা বলে এত জোরে চিৎকার দিলাম, পুরো হাসপাতাল সব মানুষই মনে হয় আমার চিৎকার শুনতে পেয়েছে। বাবা নেই, এই কথা শুনে তো বোন জ্ঞান হারিয়ে ফেলেছে। তাকেও হাসপাতালে ভর্তি করা হলো। আর আমার মনে হলো আমার মাথার উপর 7 আসমান ভেঙে পড়ল। আমি আর দাঁড়িয়ে থাকতে না পেরে বসে পড়লাম। সবাই এসে আমাকে সান্ত্বনা দিতে লাগলো। তারপর আমি বাবার লাশের ওইখানে এলাম। লাশের উপর থেকে চাদর সরাতে দেখলাম বাবার মৃতদেহ পড়ে আছে। আর মনে হচ্ছে বাবা আমার দিকে তাকিয়ে হাসতেছেন। আমি বাবার সামনে গিয়ে বললাম, বাবা তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না, বাবা ওঠো তুমি বাবা। তারপর সবাই আমাকে ধরাধরি করে একটা চেয়ারে বসালো। এর মধ্যে তামান্না কোথা থেকে যেন বাবা বলে দৌড়ে আসলো, বাবাকে ধরে কান্না শুরু করলো। তখন আমি কান্না বন্ধ করে তামান্নার কাছে গেলাম, কারণ আমি যদি কান্না করি ও আরও বেশি কান্না করবে। তাই আমি আর কান্না না করে ওর কাছে গিয়ে বললাম, বোন বাবা চলে গেছে তো কি হয়েছে, আমি আছি না, লক্ষ্মী বোন কান্না করে না। তখন ও আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করলো। আমি একটু কান্না করলাম, একটু পর নিজেকে সামলিয়ে নিয়ে বাবাকে বললাম, বাবাকে পাশে নিয়ে চল, কবর দিতে হবে। তারপর বাবাকে নিয়ে এসে গোসল করিয়ে জানাজা করিয়ে কবরস্থানে কবর দিয়ে আসলাম। বাসায় এসে বসে ভাবতেছি, আর এই শহরে থাকবো না, রাজশাহী একটা জব পেয়েছি, সেখানে চলে যাব। আর কিছুদিন পর এসে পরীক্ষা দিয়ে যাব। আর 2-1 দিন পর বাবার ঘর পরিষ্কার করতেছিলাম, হঠাৎ করে বিছানার নিচে হাত দিলাম এবং সেখানে একটা চিঠি পেলাম। চিঠিতে লেখা ছিল, প্রিয় ভাবি, আমি জানি তুই আমাকে এছাড়া ভালো থাকবি না, তাও বলছি নিজেকে পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়ার নাম জীবনে হেরে যাওয়ার নাম জীবন নয়। তুই হয়তো বা চিঠিটা পেয়ে অবাক হবি আর ভাববি আমি সুসাইড করেছি নাকি। বিশ্বাস কর, আমি অমন কিছু করিনি। কিছুদিন আগে আমি কাশতে কাশতে বাথরুমে যাই, তারপর হঠাৎ করে দেখি আমার মুখ থেকে রক্ত পড়ছে। তখন আমি ডাক্তারের কাছে যাই। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলল আমার নাকি ব্লাড ক্যান্সার হয়েছে। এই পৃথিবীতে আমি কয়েকদিনের অতিথি মাত্র। ডাক্তার আর বলেছে আমাকে উন্নত চিকিৎসার জন্য বাইরের দেশে নিয়ে যেতে হবে, অনেক খরচ পড়বে। তাই আমি তোকে আর বলিনি, বললে হয়তো তুই একটা ব্যবস্থা করতি, কিন্তু আমি চাই না তুই এতগুলো টাকা নষ্ট কর। আমি তো কয়েকদিন পর এমনি মরে যেতাম, তাহলে এতগুলো টাকা খরচ করে লাভ কি? তাই তোকে আর বলিনি। তার জন্য তুই আমাকে মাফ করে দিস। আর শোন, আমার মেয়েটা সে শুধু আমার মেয়ে না, সে আমার মা। ওকে তুই কোনোদিন কষ্ট দিস না। আমি জানি তুই ওকে কোনোদিন কষ্ট দিবি না, তাও বলছি ও যতই ভুল করুক তুই ওকে কিছু বলিস না বাবা। ছোটবেলা থেকেই একা একা মানুষ হয়েছে, মায়ের আদর পায়নি। আমিও তেমন সময় দিতে পারি নাই। আমার উচিত ছিল ওর কাছে মাপ চাওয়া, কিন্তু আমি পারি নাই, কারণ ও যদি বুঝে যায় আমি ওর কাছে কিছু করে যেতে পারলাম না। তোর জন্য না জানি আল্লাহ তাআলা ক্ষমা করবে কিনা তাও জানি না, কিন্তু ওকে দেখে রাখিস, কোনোদিন কষ্ট দিস না। আর বাবা মরার আগে আমি তোর কোলে একটু মাথা রেখে চিরনিদ্রায় চলে যেতে চাই। আল্লাহ আমার আশা পূরণ করবে কিনা জানি না। যদি চিঠিটা আগে হাতে পাস তাহলে তাই করিস, আর পরে পেলে একটু কান্নাকাটি করে আমার জন্য কবরের পাশে কি একটু দোয়া করে আসিস বাবা। আর নিজের শরীরের খেয়াল রাখবি, কারোর সাথে কোনো সময় ঝগড়া করবি না। তুই বড় হয়েছিস আমি জানি, কিন্তু তোর মধ্যে যে ছোটবেলার স্বভাব আছে এখনো, তোরা তো আমাকে মাফ করে দিস। আর লিখতে পারলাম না, চোখ থেকে কেন জানি অচরে পানি পড়তেছে, জানি না। ভালো থাকিস, আল্লাহ যেন হাসরে তোর সাথে আমার দেখা করিয়ে দেয় বাবা। কীর্তি তোর হতভাগ্য বাবা। চিঠিটা পড়তেছিলাম, চোখের পানিতে পুরো চিঠি ভিজে গেছে এবং কয়েক জায়গায় ছিঁড়েও গেছে। তারপর চিঠিটা জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদলাম। আমি বাবার শেষ ইচ্ছা পূরণ করতে পারি নাই। আমি ছেলে হিসেবে বাবার জন্য কিছুই করতে পারলাম না। এরপর বাবার কবরের পাশে গেলাম, বাবার মাথায় কাছে বসে অনেকক্ষণ তাকিয়ে থাকলাম। কাঁদতে কাঁদতে বললাম, বাবা তুমি একা একা কেমনে শুয়ে আছো? তুমি না আমাকে ছেড়ে ঘুমাতে পারো না? তো আজকে কেন একা স্বার্থপরের মতো একা একা শুয়ে আছো? আমাকেও তোমার সাথে নিয়ে যাও, তোমাকে ছাড়া যে আমি থাকতে পারতেছি না। তুমি ফিরে এসো বাবা, আমার কিছুই করার নেই, শুধু তোমাকেই চাই। এরপর পেছনে তাকিয়ে দেখি দূর থেকে আমার দিকে তাকিয়ে আমার বড় কান্না করতেছে। তারপর চোখ তাড়াতাড়ি মুছে ওর কাছে গিয়ে ওরে পাশে নিয়ে আসলাম। ওকে বললাম সব কিছু গোছাতে। তারপরের দিন কলেজে গেলাম, কলেজে গিয়ে সবাইকে একত্র করলাম। তারপর বললাম,
কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তোমরা জানো আমার বাবা কয়েকদিন আগে মারা গেছেন, তাই আমার আর এই শহরে থাকতে ভালো লাগতেছে না। আমি জানি এই কয়েকদিন ভেবেছিলাম তোমরা সবাই আমাকে ভালোবেসেছো, সম্মান করেছো। এখন একটা কথা তোমাদের বলতেই হচ্ছে, আমি স্বেচ্ছায় ভিপি পদ থেকে পদত্যাগ করলাম। আর আমার ছোটো ভাই অনেককে দায়িত্ব দিতে চাই। তোমাদের সাথে জেনে না জেনে অনেক ভুল করে ফেলেছি। পারলে তোমরা আমাকে মাফ করে দিও প্লিজ। আর তোমরা সবাই নিজের পড়াশোনায় মনোযোগ দিবে, কারণ তোমাদের হাতেই একদিন এই দেশ হবে অনেক উন্নত। তোমরা সবাই ভালো থেকো। এই কথাগুলো বলার সাথে সাথেই সবাই না করে উঠলো। কেউ আমাকে যেতে দিবে না। আমি যখন জোর করলাম সবাই রাস্তায় শুয়ে পড়লো। আর অনেকে সেই আমার পাহাড় পর্যন্ত জড়িয়ে ধরে বললো, ভাই তুমি আমাদের ছেড়ে চলে যেতে পারো না, আমরা তোমাকে যেতে দিব না। তোমাকে রাখতে হলে যা যা করা দরকার আমরা সব করব, তাও তোমাকে যেতে দিব না। আমার কোনো ভাই নেই, তোমার সাথে যখন থেকে আমি ঘুরি তখন থেকে তোমাকে নিজের ভাইয়ের চেয়েও বেশি মনে করি। আমাকে ছেড়ে কোথাও যাবে না তুমি। বোঝার চেষ্টা কর, আমার আর এই শহরে থাকতে ভালো লাগে না। তোমাকে আমরা সবসময় ভালোবাসাতে ভরিয়ে দিব, তাও তুমি যাবে না। ওদের কথা না শুনে চলে আসতে যাব, অমনি প্রিন্সিপাল স্যার পিছন থেকে হাত টেনে ধরে থাপ্পড় দিয়ে বললেন, তুই কই যাবি? তোর বাবা মারা গেছে তো কি হয়েছে, আমি তো আছি। আজ থেকে তুই আমার ছেলের মতো থাকবি। আমি আর কিছু বলতে পারলাম না। অমনি প্রিন্সিপাল স্যারকে ধরে কান্না করতে শুরু করলাম। প্রিন্সিপাল স্যার আমার মাথার চুল বুলিয়ে দিতে লাগলেন। পাগল একটা, তুই কোথাও যাবি না, আমরা তোকে সবাই ভালোবাসি, আমাদের থেকে তুই কোথাও যেতে পারবি না। এরপর প্রিন্সিপাল স্যারকে সবাই বলে দিল আমি থাকবো। তারপর সবাই আন্দোলন বাদ দিয়ে নিজেদের ক্লাসে চলে গেল। আমিও আর কিছু বলতে পারলাম না, তাই থেকে গেলাম। এরপর আবার নিয়মিত ক্যাম্পাসে যাওয়া শুরু করলাম। সবাই আমাকে এত ভালোবাসে কল্পনা করতে পারি নাই। এভাবে প্রায় 1 মাস চলে গেল। আমি একটা ইন্টারভিউ দিতে যাব রাজশাহী, তাই ট্রেনের টিকিট কাটলাম। পরের দিন সকালে বোনকে আনিকের কাছে রেখে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিলাম। যখন ট্রেনে উঠলাম তখন দেখলাম, ট্রেনে উঠেই দেখি ইশরাত এবং পাশে একটা ছেলে বসে আছে। আমাকে দেখে অবাক হয়ে গেল। আমি কোনো অবাক হলাম না, কারণ যার বিয়ে হয়েছে সে অন্য ছেলে, অথবা এই ছেলেটাই হয়তো ওর স্বামী। তার সাথে একসাথে যেতে পারে, কোনো সমস্যা তো নাই। আর আমাকে দেখে ইশরাত যেমনই ডাক দিবে অমনি আমি সিট থেকে উঠে দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে সিগারেট লাগালাম। ভাবতে লাগলাম, আল্লাহ তোমার কাছে কি এত বড় অপরাধ করে ফেলেছি যে তুমি আমাকে বারবার ওর সামনে ফালাও? আমি এখন যাকে দেখতে চাই না তাকেই তুমি বারবার কেন মনে করিয়ে দাও? আমি তোকে ভুলতে চাই, আমি ওর সামনে গেলেও ওর দিকে আর তাকাবো না। আল্লাহ তুমি আমাকে সেই শক্তিটা দিও। তারপর সিগারেট শেষ করে সিটে বসলাম। ইশরাতের পাশে থাকা ছেলেটাকে নিজ ইচ্ছাই আমার সাথে পরিচয় করে দিল। হাই ব্রো, আমি সিয়াম। আপনি? আমি ফারাবি রায়হান। কি করেন ভাই আপনি? পড়াশোনা করি আর জবের জন্য ইন্টারভিউ দেই, কিন্তু কোনো কাজ হয় না। ও, এখন কোথায় যাবেন? রাজশাহী যাব একটি ইন্টারভিউয়ের জন্য। ও, আমরা তো রাজশাহী যাব। এতক্ষণ খেয়াল করিনি ইশরাত আমার দিকে এক পলকে তাকিয়ে আছে। আর কে যেন একটা বলবে, কিন্তু ওর সাথে আর কোনো কথা বলতে চাই না। এই ব্রো, কই হারিয়ে গেলেন? না না, কই না তো, বলেন কি বলবেন। তো আপনার বাসায় কে কে থাকে? আমি আর আমার বোন। কেন, আপনার বাবা মা? মা তো অনেক দিন আগে মারা গেছে, আর বাবা কয়েকদিন আগে মারা গেছেন। কি? আঙ্কেল মারা গেছে? কবে, কিভাবে? আমি কাউকে এই প্রশ্নের উত্তর দিতে চাই না, সরি। অমনি দেখি ইশরাত নিজ দিকে তাকালো আর মনে হয় কান্না করতেছে। কান্না করলেই আমার কি? ইশরাত, তুমি ওনার বাবাকে চিনো? ইশরাত কিছুই বলল না। আমি মনে মনে বললাম, ভালোই, তোমার বাবার পছন্দ হচ্ছে বটে, তা না হলে তোমার থেকে পক্ষে 10 বছরের বড় বয়স্ক ছেলের সাথে তোমার বিয়ে দিবে? আসলে হয়তো বা লোভের কারণে। তোর ব্রো কোনোদিন প্রেম করেন নাই? প্রেম আজব একটা জিনিস, যা সবার খবরই থাকে না। কিছু কিছু মানুষের বেইমানির কারণে প্রেম টিকে না। কিছু মানুষ আছে সেকেন্ডে সেকেন্ডে রূপ বদলায়, ঠিক গিগিটির মূত্র। মানে আপনার কথা বুঝলাম না, প্রেমের চাকা খাইছেন নাকি? হয়তোবা সেটাকে ছেঁকা বলে নাকি টাইম পাস বলে সেটা আমার জানা নেই। তবে আমি তাকে মন থেকে ভালোবেসেছিলাম, কিন্তু সে মূল্য দিতে জানেনি। হঠাৎ ইশরাত বলে উঠল, যদি সে আবার আপনার জীবনে ফিরে আসে তাকে কি গ্রহণ করবেন? সে অবস্থায় সে এখন নেই। মনে মনে অনেক কিছুই ভেবেছিলাম, কিন্তু আজ নিজ চোখে দেখার পর সব শেষ। আমি তার সাথে আর কথাও বলতে চাই না। এখন সে যদি একটু চুপচাপ থাকলে তাহলে আমি খুশি হব। আরে ব্রো, তোমার কথার আগামাথা কিছু বুঝতেছি না।
বুঝে কি করবেন? সে তো বুঝলেই হবে। আপনার প্রেমের গল্পটা মনে হয় ইন্টারেস্টিং, প্লিজ একটু বলুন, শোনার খুব ইচ্ছা করছে। শুনবেন? তাহলে শোনেন। আমি একজনকে ভালোবাসতাম, সেও আমাকে ভালোবাসতো। সে আমাকে কথা দিয়েছিল কোনোদিন আমাকে ছেড়ে চলে যাবে না। আর কথা কিন্তু হঠাৎ একদিন ওর বাবা আমাদের দেখে ফেলে আর ওকে নিয়ে যায়। তার কয়েকদিন পরে ওর এঙ্গেজমেন্টের আয়োজন করা হয়। আপনি আর কোনো চেষ্টা করেননি? আমি চেষ্টা করিনি। আমি ওকে নিয়ে আসার জন্য ওদের বাসায় যাই। বাসায় গিয়ে ওকে বলি আমাকে ভালোবাসে কি না। সে আমাকে না করে দেয়। তারপর আরও যে সব ঘটনা ছিল সব কিছু খুলে বললাম। এখনও মানুষ এরকম আছে, দুইবার মরার চেষ্টা করেছে। মানুষ এত খারাপ কেমনি হয়? আপনার ঘটনা শুনে আমার বড় আফসোস হচ্ছে। যদি সেদিন মেয়েটা যদি আপনাকে বলতো আপনাকে ভালোবাসে, তাহলে আপনি কী করতেন? যদি একবার বলতো তাহলে পৃথিবীর কোনো শক্তি আমাদের আটকাতে পারতো না। হঠাৎ ইশরাত কিছু কথা বলল যা হৃদয় লাগার মতো। ইশরাত বলেছিল একটা মেয়ে কত একটা চাপের মধ্যে থাকলে তার প্রিয় মানুষটাকে ভালোবাসি না এই কথা বলতে পারে, সেটা আপনারা কেন ছেলেরা বুঝবেন না? যদি কোনো মেয়েকে তার বাবা বলে, যদি তার ভালোবাসার মানুষের সাথে কথা বাবা দেখা না করে, তাহলে তার বাবার মরামুখ দেখতে হবে। তখন একটা মেয়ে কী বা করতে পারে? যদি তার ভালোবাসার মানুষ কাছে হ্যাঁ বলে দেয় তাহলে তার বাবা মারা যাবে। কোনো মেয়ে চায় না তার বাবা মারা যাক, কিন্তু এই কথা কোনো সময় কোনো ছেলেরা বুঝবে না, কারণ তারা শুধু ওভারেরটাই দেখে। এটা মেয়ে কখনোই চায় না তার ভালোবাসার মানুষকে হারাতে, কিন্তু পরিস্থিতির শিকার হয় তাকে করতে বা বলতে বাধ্য হয়। সেসব জিনিস কোনো ছেলেরা বুঝবে না, তারা শুধু তাদের ভুলগুলোই দেখে। কিন্তু তারা যে একসময় ভালো দিন কাটিয়েছে সেই কথা তাদের মনে থাকে না, তাদের শুধু ভুলগুলোই মনে থাকে, কিন্তু ভালোবাসার মুহূর্তের কথা মনে থাকে না। এই কথাগুলো বলেই ইশরাত সিট থেকে উঠে গেল। আমি আর কিছু বললাম না। কিছুক্ষণ পর আবার আসলো। তখন সিয়াম ইশরাতকে বলল, ইস্টার চা দাও। আচ্ছা দিতেছি। এরপর চা বের করে চা দিতে সিয়ামকে। আরে একটা বানালে কেন? ফারাবি ভাইকেও দাও। আসলে আমি চা পছন্দ করি না। আরে খেয়ে দেখুন, ইস্টার খুব ভালো চা বানাতে পারে। নো থ্যাঙ্কস, আই হেট টি, এক্সকিউজ মি বলে দরজা খুলে চলে আসলাম। সে সিগারেট লাগালাম, সিগারেট খাচ্ছি। হঠাৎ পেছন থেকে কে যেন বলল, চা খায় না কিন্তু সিগারেট ঠিকই খায়, কি মানুষ বাবা। পিছন থেকে তাকিয়ে দেখি ইশরাত। তারপর কোনো দিকে না তাকিয়ে ইশরাতকে ধাক্কা দিয়ে টেনে দরজার সাথে লাগালাম। তারপর ওর কাছে 2 হাত শক্ত করে দরজার সাথে লাগিয়ে ওর মুখের সামনে মুখ নিয়ে বললাম, তুই আমার সাথে এরকম করতেছিস কেন? তোর কি ক্ষতি করেছি আমি? প্লিজ আমাকে একটু একা থাকতে দে। নিজে তো বিয়ে করে সুখী আছোস, আমাকে কেন জ্বালাসতিস তুই? আর বিয়ে করেছোস কাকে? একটা পুইরা দাম রাখে। আমাকে নিয়ে যা বলার বলো, কিন্তু ওকে নিয়ে কিছু বলবা না। কেন শরীরে লাগে? আমি 100 বার বলবো বুইরা দামরা। তোরে না করছি না ওকে নিয়ে কিছু বলতে? তুই জানোস ও আমার কি হয়? ইশরাত আমাকে থাপ্পড় দিল। আমি ওর দিকে হা হয়ে তাকিয়ে আছি। তুমি আমাকে মারলে কেন? তুমি কি জানো সিয়াম আমার কি হয়? তোমার স্বামী, তাই তো? আরেকবার এই কথা বললে তোর ট্রেন থেকে ফালাই দিমো। সিয়াম হলো আমার খালাতো ভাই। তোমাকে যখন পিছন থেকে ছুরি মেরেছিল, জানো এটা কে ছিল? ওইটা আমার চাচাতো ভাই ছিল। তারপর যখন তুমি জ্ঞান হারিয়ে ফেলো, তখন অনেকেরা পুলিশ নিয়ে আসে। পুলিশ এসে ভাইয়াকে ধরে নিয়ে যায় এবং আমাদের সকল সম্পত্তি সিল করে দেওয়া হয়। তখন আমরা প্রায় নিঃস্ব হয়ে যাই। তখন এই সিয়াম ভাই আমাদের তাদের বাসায় জায়গা দেয়। তারপর থেকে আমরা রাজশাহীতে ভাইয়ার বাসায় থাকি। আর সেদিন অনেক ভাইয়া যার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল, ওকে কই যেন সরিয়ে ফেলে। তাই সেদিন আমার বিয়েও হয় নাই। আমি অনেক দিন তোমাকে এই কথাগুলো বলতে চেয়েছিলাম, কিন্তু তুমি শুনোনি। আবার আমাকে তুমি অপমান করে ফিরিয়ে দিয়েছো। আর তুমি জানো, তোমাকে যেদিন আমি ভালোবাসি বলি কেন বলেছিলাম জানো? বলো কিসের জন্য বলেছিলে? সেদিন রাতে বাবা আমার রুমে আসে, এসে আমাকে তার মাথায় হাত দেওয়ায় এবং বলায় যে আমি যেন তোমাকে ভুলে যাই, আর যদি তোমার সাথে কোনো যোগাযোগ করি তাহলে আমাকে তার মরামুখ দেখতে হবে। আমি ওনাকে অনেক বোঝাতে চেয়েছি, কিন্তু বাবা বুঝিনি। তুমি তো একবার গোপনে আমাকে বলতে পারতা, অথবা আমাকে কাউকে দিয়ে বলাইতে পারতা। যেদিন তুমি আমাকে বলেছিলে ভালোবাসি না, সেদিন আমি মনে হয় বেশি থেকেও মরে গেছি। তুমি আমাকে মাফ করে দাও। আমার জন্যই
তোমাকে এত সমস্যার সম্মুখীন হতে হয়েছে। আমাকে মাফ করে দাও তুমি। তো তুমি আমার থেকে এই 2 বছর কেমনে দূরে ছিলে? আমাকে তো একবার বলতে পারতা, কিন্তু তুমি কেন আমার থেকে দূরে ছিলে? এখান থেকে রাজশাহী যাওয়ার পর বাবা অনেক অসুস্থ হয়ে পড়ে। তখন আমি আমার মামার অফিসে চাকরি করি 2 বছর। তারপর যখন বাবা সুস্থ হয়ে ওঠে তখন বাবা মামার অফিসে পার্মানেন্ট চাকরি নেয়। তাই আমি আবার তোমার সাথে যোগাযোগ করার জন্য কলেজে আবার ভর্তি হই। কিন্তু আমি জানতাম না তুমি আমার সাথে এরকম করবে। তুমি আমার জায়গায় হলে বলতে পারতে। আমিও অনেকবার তোমার সাথে কথা বলতে চেয়েছি, কিন্তু আমার বিবেক বাধা দিয়েছে। কারণ তখন পর্যন্ত আমি জানতাম তুমি অন্য কারো বউ, তাই অন্য কারো বউয়ের সাথে কথা বললে মোটেও ভালো দেখায় না, তাই আর বলিনি। তুমি যেই দিন প্রথম কলেজে আসো সেদিন আমি তোমাকে জড়িয়ে ধরে বলতে চেয়েছিলাম ওদিন কই ছিলে তুমি, কিন্তু পারি নাই। অনেক তোমাকে কিছু বলেনি? না, অনেকে আমাকে কিছুই বলেনি। দাঁড়াও, অনেকের কাছে ফোন দিতেছি। ফোন দিলাম অনেকের কাছে, কিছুক্ষণ রিং হওয়ার পর ধরলো। হ্যালো অনিক। ভাই বলো। তামান্না কই? কেন, আমার কাছেই কথা বলবা? না থাক, তুই একটা সত্যি কথা বলবি। ভাই বলো, কি কথা? তুই জানতি তো ইশরাতের বিয়ে হয়নি, কিন্তু তুই আমাকে বলস নাই কেন? আসলে ভাই হয়েছে কি, আমি যখন তোমাকে নিয়ে হাসপাতালে আসি তখন আঙ্কেলও আসে। আঙ্কেলও জানতো যে ইশরাতের বিয়ে হয়নি। তখন আঙ্কেল আমাকে এক জায়গায় নিয়ে গিয়ে বললো যে ইশরাতের বিয়ে হয় নাই, তাই এটা যেন তোমাকে না বলি। তোমাকে বললে যদি তুমি আবার পাগলামো শুরু করে দাও, সেই জন্য আঙ্কেল বলতে না করেছিল। তা ঠিক আছে, কিন্তু ইশরাত সেদিন আমাদের ক্যাম্পাসে আবার আসলো, সেদিন তুই বললি না কেন? আমি তোমাকে অনেকবার বলার জন্য চেষ্টা করেছি, কিন্তু তুমি তো ইশরাতের নাম নিলে আমাকে চুপ করে দিতা। ও আচ্ছা ঠিক আছে, রাখি তাহলে। বোনকে দেখে শুনে রাখিস। আচ্ছা ভাই, তুমি চিন্তা করো না। তামান্না কিন্তু শুধু তোমার একার বোন, তুমি কোনো টেনশন করো না, নিশ্চিন্তে তুমি পরীক্ষা দিও। আচ্ছা ঠিক আছে। লাউড স্পিকারে দিয়েছিলাম, তাই ইশরাত তো শুনতে পেয়েছে, আর ও আমার দিকে তাকিয়ে আছে। ওর চোখের সামনে চুটকি বাজিয়ে বললাম, এই যে কি হয়েছে, এভাবে তাকিয়ে আছো কেন? ভাবতেছি মানুষ এত বড় শয়তান হয় কেমনে? কে আবার শয়তান হলো? কেন তুই জানোস না? আমাকে না হয় বলতে দাস নাই, কিন্তু তোর জানের ভাই বলতে চাইছিল, তাও তুই শুনোস নাই। এ কথা বলেই আমাকে মারতে শুরু করলো। হে ইশরাত, কি করতেছো? মানুষ দেখে ফেলবে তো। একুক তো আবার কি? তাই আচ্ছা ঠিক আছে। তারপর আমি ইশরাতের দিকে এগিয়ে যেতে লাগলাম। ইশরাত পিছিয়ে যেতে লাগলো আর বলতে লাগলো, এই ফারাবি প্লিজ আমার কাছে এসো না প্লিজ। কে শুনে কার কথা? আমি এগিয়ে যেতে লাগলাম, ও পেছনে যেতে লাগলো। একসময় ও দরজার সাথে গিয়ে ধাক্কা খেলো আর পেছনে যেতে পারলো না। এখন কই যাবা? মনে আছে সেই কথা, যেদিন তুমি আমাকে নিয়ে নদীর পাড়ে গিয়েছিলে এবং পাবলিক প্লেসে তুমি আমাকে কি করেছিলে? কই আমি তো কিছু করিনি। ওকে আর কোনো কথা বলতে না দিয়ে জড়িয়ে ধরে ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দিলাম। অনেকের পর যেন কারো শব্দ পেয়ে ছেড়ে দিলাম। পিছনে তাকিয়ে দেখি শ্যাম ভাই মিটমিট করে হাসতেছে। আমরা দুইজনে নিজ দিকে হয়ে তাকিয়ে আছি। ইশরাতের দিকে তাকানো যাচ্ছে না, লজ্জায় লাল হয়ে গেছে। হয়েছে আর লজ্জা পেতে হবে না, আমি এসব আগে থেকে জানি। এইবার তাদের বিয়ে আমি দাঁড়িয়ে থেকে দেব। তারপর আমি রাজশাহী ইন্টারভিউ দিয়ে আসতেছি, তখন ইশরাতের পরিবার আমার সাথে ঢাকা আসতেছে। সবাই এখন মেনে নিয়েছে। তারপর ঢাকা আসলাম। আমাদের বিয়ের দিন তারিখ ঠিক হলো। কয়েকদিন পর বিয়েও হয়ে গেল। এরপর ইশরাতের ফারাবি সুখে সংসার করতে লাগলো। ফারাবি ঢাকাতে চাকরি হয়ে গেছে, এখন তারা খুব সুখে আছে। পৃথিবীর সকল ভালোবাসা যেন ফারাবি আর ইশরাতের মতো পরিপূর্ণতা পায়। যে যাকে ভালোবাসে সে যেন তাকেই পায়। হ্যালো ভিউয়ার্স, আমাদের গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো? আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। আর আমাদের নতুন চ্যানেলে একটি কিন্তু সকল পর্বের গল্প আপলোড হয়েছে, এক্স গার্লফ্রেন্ড যখন মাফিয়া কিং। অসাধারণ পাওয়ারফুল গল্পটি যদি মিস করতে না চান তাহলে এখনই ডেসক্রিপশন বক্স চেক করে ওই ভিডিওর লিঙ্কটি ক্লিক করে ভিডিওটি দেখে আসুন, অথবা এই গল্পের ফার্স্ট কমেন্ট অর্থাৎ পিন কমেন্টে গল্পটির লিঙ্ক দেওয়া আছে। আর গল্পটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিন, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন। কমেন্ট করে জানান গল্পটি কেমন লেগেছে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন, ভালো রাখবেন, এই কামনায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো গল্পের নতুন কোনো এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।